প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নতুন একটা এবি পেজ এখানে ওপেন করেছি। ওইখানে সবচেয়ে বেশি আপডেট আমি প্রদান করে থাকি। তোমরা চাইলে কিন্তু সেখানে জয়েন করতে পারো। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে। আমি লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। সবাই অনেক ভালো থাকো। শুভেচ্ছা নিরন্তর। বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে মাত্র আমরা 4টা এমসিকিউ দেখব, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ অমূলদ সংখ্যা নিচের কোনটি অমূলদ সংখ্যা। তোমরা আগে জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে অমূলদ সংখ্যাটা আসলে কি। লব বাই হর বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যদি না যায়, অর্থাৎ আমি কোনো একটা সংখ্যাকে কখনোই ভগ্নাংশ আকারে লিখতে পারবো না, সেটাই হবে অমূলদ সংখ্যা। এরপরে দেখো আর একটা লাইন দেওয়া হয়েছে, পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 1কে 1 দ্বারা গুণ করলে, 2কে 2 দ্বারা গুণ করলে, 3কে 3 দ্বারা গুণ করলে, এই সবগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন এককে 1 আমরা বলি, 2 দুগুণে 4, 3 তিরিখে 9, এরকম যে বলে থাকি সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো ছাড়া যে কোনো সংখ্যাকে যদি আমরা রুট করে দেই, তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। যেমন 1-এর পরে আমরা বলি 2 দুগুণে 4, তাহলে মাঝখানে 2 এবং 3 হবে, রুট করলে অমূলদ সংখ্যা। 3 তিরিখে 9, 9-এর পরে 4 4 16, তাহলে 9-এর পরে 16 পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12, 13, 14, 15, 15 পর্যন্ত একে রুট করলে এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। এবং আরেকটা সহজ উপায় হচ্ছে, তোমার হাতে যে ক্যালকুলেটরটা আছে সেখানে তুমি এই সংখ্যাগুলো ট্রাই করবে। উপরে পৌনঃপুনিক বা আবৃত থাকলে সেটা কিন্তু মূলদ সংখ্যা। √9 মানে 3 চলে আসবে। 5/√3, এইটা যখন আমরা করব 5 ভাগ হচ্ছে √3, তখন দেখবে কোনো ভগ্নাংশ হচ্ছে না। তোমার ক্যালকুলেটরে যতটুকু স্পেস আছে সম্পূর্ণ স্পেস মানে দখল করে ফেলেছে, অর্থাৎ এইটা কখনোই ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না। দ্যাটস ওয়াই এটা হবে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। এটার বিপরীত প্রশ্ন হচ্ছে কোন, এখানে আমি কয়েকটা এক্সাম্পল আকার দিয়ে দিয়েছি। যেমন দেখো √8 বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, তোমার এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে। শুধুমাত্র এখানে যে কতগুলো তুমি অনুরূপ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ বা অপশনগুলো দেখতে পাচ্ছ, √8, √10, √17, দেখো কিউব√7 দেওয়া আছে। মোট এখানে অনেকগুলো সংখ্যা আমি দিয়ে দিয়েছি। সবগুলো সংখ্যা যে অমূলদ সংখ্যা সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তোমাকে অমূলদ সংখ্যা নিয়ে আর টেনশন করতে হবে না। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা নিয়ে আমরা কি বললাম, বলে যাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে না। তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে বিষয়টা কি হবে, যাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ শূন্য একটা ভগ্নাংশ আকারে লেখা যায়, কারণ শূন্যর নিচে আমরা 1 ধরি। যখন আমরা যোগ বিয়োগ করি কোনো ভগ্নাংশে, সেই ক্ষেত্রে শূন্যর নিচে 1 ধরতে পারো তুমি। তাহলে আমাদের এটা হচ্ছে মূলদ সংখ্যা। এখানে আমি 3টা মূলদ সংখ্যার উদাহরণ দিয়েছি, এই প্রত্যেকটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। এটা কোনো বানানো মূলদ সংখ্যা না যে একবার সহজ সহজ মূলদ সংখ্যা দিয়ে দিলাম তোমরা সহজে বুঝতে পারলে, ব্যাপারটা এরকম না। তোমার পরীক্ষায় ঠিক এরকম অপশনগুলো চেঞ্জ আকারে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে কত, √5 হচ্ছে কত, দেখো 80, অর্থাৎ 5 দ্বারা যদি আমরা 80কে ভাগ করি তাহলে 5 16 হচ্ছে 80, তাহলে নিচে 16 চলে আসবে। আর 16 মানে হচ্ছে 4, অর্থাৎ এই সংখ্যাটা হবে আসলে 1/4, এটা 1/4 কিন্তু চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম এইটা হবে একটা মূলদ সংখ্যা। আমরা 3 নাম্বার প্রশ্ন চলে আসলাম, সাধারণ ভগ্নাংশ, যাকে সামান্য ভগ্নাংশ আমরা বলতে পারি। সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ, এখানে তুমি দেখতে পাচ্ছ 2.34 পৌনঃপুনিক বা 4টা হচ্ছে রিপিটিং নাম্বার, যাকে আবৃত দশমিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে টোটাল সংখ্যাটা হচ্ছে 234, যদি আমরা দশমিকটাকে না ধরি 234। এখন পৌনঃপুনিক যার উপরে থাকবে তাকে আর, তার জন্য আমরা নিচে 9 লিখব। তাহলে পৌনঃপুনিক থাকলে তার জন্য আমরা নিচে 9 লিখব, অর্থাৎ পৌনঃপুনিককে বাদ দিতে হলে 9 দ্বারা ভাগ করতে হবে। দশমিকের পরে তুমি এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। তাহলে আমরা জানি দশমিকের পরে দুটি সংখ্যা, তাহলে 2 ঘর হবে। ব্যাপারটা এরকম, দশমিকের পরে এখানে 4-এর উপরে পৌনঃপুনিক না থাকলে আমি 1 দিয়ে দুটি শূন্য দিতাম, অর্থাৎ 100 দ্বারা ভাগ করলেই কিন্তু এটা দশমিকটা উঠে যেত। যেহেতু এখানে রিপিটিং নাম্বার হচ্ছে 9, তাহলে রিপিটিং নাম্বার হচ্ছে এখানে 4, মানে দশমিক পৌনঃপুনিক সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 4-এর জন্য 9 হবে আর 3-এর জন্য 0 হবে। এখানে 4-এর জন্য হচ্ছে 9 আর 3-এর জন্য হবে কি 0।
এরপর আমি সম্পূর্ণ সংখ্যাটা লিখব। সম্পূর্ণ সংখ্যাটা আরেকবার রিপিট করি আমি, 2 3 4 234। কিন্তু 2 এবং 3-এর উপরে পৌনঃপুনিক নাই, তাহলে 2 এবং 3 এখানে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ 2 এবং 3-এর উপরে পৌনঃপুনিক নাই বলেই এটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে উত্তর চলে আসলো কত, 211/90। এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ ইতিমধ্যে আমরা 3টা প্রশ্ন আমাদের হয়ে গেল। অনুরূপ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে অনুরূপ। তুমি যদি এই সবগুলো প্রশ্ন এখন করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো প্রথম অধ্যায়ের এমসিকিউ তোমার আর কোনো প্রবলেম হবে না। আমরা বাস্তব সংখ্যা থেকে একটা বহুপদী প্রশ্ন দেখব। বাস্তব সংখ্যার ক্ষেত্রে 2টি অমূলদ সংখ্যার বিয়োগফল অথবা যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে। ঘটনা সত্য, অমূলদ সংখ্যার সাথে যোগ বা বিয়োগ যেটাই করে না কেন সেটা কিন্তু অমূলদই কিন্তু থাকবে। তাহলে অমূলদ সংখ্যার সাথে যদি আমরা আর একটা অমূলদ সংখ্যা যোগ বা বিয়োগ করি সেটা অমূলদ সংখ্যা থাকবে। গুণ বা ভাগের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা, সেটাই তো হওয়ার কথা, কোনো নেগেটিভ নাম্বার নাই, শূন্য থেকেই স্টার্ট হচ্ছে এখানে। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, শূন্য কোনো ন্যাচারাল নাম্বার না। আমরা যখন ন্যাচারাল নাম্বার এর মান বের করি তখন সেখানে 1 থেকেই স্টার্ট হয়, অর্থাৎ শূন্য হবে একটা নিরপেক্ষ। শূন্যকে বলা হয় নিরপেক্ষ, মূলদ এবং পূর্ণ সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তাহলে উত্তর হবে 1 আর হচ্ছে 2। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম, আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে এর মধ্যে অর্থাৎ এ সেটের মোট 4টা উপাদান। এ সেটের মোট উপাদান হবে 4টা। এই 4টা উপাদান যদি হয়, প্রশ্নে বলা হয়েছে উপসেটের সংখ্যা কত। উপাদান সংখ্যা যে কয়টা থাকবে 2 এর পাওয়ার সে তত দিলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। অর্থাৎ উপসেটের সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে n। 2 টু দি পাওয়ার n হচ্ছে উপসেট সংখ্যা বের করার সূত্র। তাহলে 2 টু দি পাওয়ার n যদি আমরা করি তাহলে 2 এর পাওয়ার 4 দিলে 16 চলে আসবে। তার মানে 1 নাম্বার অপশনের উত্তরটি সঠিক। 2 নম্বরে প্রকৃত উপসেটের সংখ্যা একটা কম হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, সেই ক্ষেত্রে 15 চলে আসলো। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা কিন্তু প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র, তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা অর্থাৎ পি অফ এ এর উপাদান সংখ্যা 2nকেও সমর্থন করে। যে কোনো উপসেটের সবগুলোকে পি অফ এ বা পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2nকে সমর্থন করবে। অর্থাৎ এই সূত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকটা উপসেট হবে, রাইট, যেটা আমরা শুরুতেই করে আসলাম। তাহলে আমরা দেখতে পারি উত্তর হচ্ছে 1 2 3। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পারছো। এখানে সিঙ্গেল আকারে কিন্তু প্রশ্ন হতে পারে, বলে 4টা উপাদান হলো উপসেটের সংখ্যা কত, 4টা উপাদান হলে এখানে প্রকৃত উপসেটের সংখ্যা কত, এটাও কিন্তু সিঙ্গেল হতে পারে। পরে যে কোশ্চেনটা আছে এফ অফ এক্স, এটার মান হচ্ছে x³ + kx² -4x -8 হলে কে এর কোন মানের জন্য f অফ -2 সমান 0 হবে। অর্থাৎ x এর পরিবর্তে এখানে দেখতে পাচ্ছ f অফ x, এখানে f অফ -2, আমি x এর পরিবর্তে -2টা বসিয়ে দিলাম এবং এটা সমান 0 ধরতে বলেছে, আমি সমান 0 ধরলাম। এখানে দেখবা অটোমেটিক উত্তর বের হয়ে আসবে। তাহলে বুঝতে পারছো উত্তর হবে কত, 2। তোমরা নিজেরাই খাতায় করে দেখো, তাড়াতাড়ি করতে পারলে খুবই ভালো। সেমভাবে পরের কোশ্চেনটা দিয়েছে, অর্থাৎ এটা রিপিট কোশ্চেন। এফ অফ এক্স এর মান x⁴ -mx² + 5, এফ অফ -1 সমান হচ্ছে 0। আমি তাহলে -1 বসিয়ে দিলাম, সমান হচ্ছে কি 0। আমার অটোমেটিক আমার আনসারটা চলে আসবে। এটার আনসারটা হবে কত, 6। এবার দেখো 8 নাম্বার যে প্রশ্নটি আছে এফ অফ ওয়াই সমান 4y + 1 আর 4y - 1। এফ অফ -½ জাস্ট ওয়াইয়ের পরিবর্তে -½ বসিয়ে দাও, তোমার সম্পূর্ণ ম্যাথটা ক্যালকুলেটারের সাহায্যে কিন্তু করতে পারবে। উত্তর চলে আসবে 1/3। এখন আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি। এ সেটের উপাদান সংখ্যা মোট এখানে দেখতে পাচ্ছি 5টা, 1 3 5 7 এবং 9। আর বি সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 5 7 হলে পাওয়ার অফ মানে পি অফ এ মাইনাস বি, মাইনাস বলতে আমরা বলতেছি এখানে এ বাদ হচ্ছে বি, অর্থাৎ এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। এখানে এ বাদ বি পাশে আমি করে দিয়েছি, দেখতে পাচ্ছ এ বাদ বি মানে এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে বি সেটের মধ্যে আছে 2 5 এবং 7, যদি বাদ দিয়ে দেই তাহলে 2 আমাদের আনসারে আসবে না, 5 আমাদের আনসারে আসবে না, 7 আমাদের আনসারে আসবে না। আমাদের আনসারে শুধুমাত্র কে বাকি আছে দেখো, তাহলে 1 3
এবং হচ্ছে কি 9। 2 এখানে থাক বা না থাক এই উপাদানগুলো কিন্তু বাদ দিতে হবে, কারণ বি সেটের উপাদানগুলো বাদ যাবে। তাহলে টোটাল উপাদান হলো কয়টি? 3টি। আর আমরা ইতিমধ্যে জানি উপসেটের সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে, এই জন্য টু টু দি পাওয়ার এন। তাহলে টু টু দি পাওয়ার এন খেয়াল করে দেখো, 3 দিলে আমরা 8 পেয়ে যাচ্ছি। এর উপাদান সংখ্যা এখানে 4টা, বির উপাদান সংখ্যাও 4টা। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বির উপাদানগুলোর মধ্যে যেটা মিল থাকবে সেটা নিয়ে আমাকে পাওয়ার সেট তৈরি করতে হবে। তাহলে আমি প্রথমে এইটা বের করব। এটা বের করলে দেখতে পাচ্ছি এ আর বি এর মধ্যে মিল আছে কি? মিল আছে বি, সি এবং হচ্ছে ডি, এই 3টা মিল আছে, অর্থাৎ মোট উপাদানের সংখ্যা হলো 3টি। তাহলে 2 পাওয়ার কিউব মানে কিউব দিলে আমরা কিন্তু এখানে 8 পেয়ে যাচ্ছি। আগেরটার মতোই কিন্তু প্রিয় শিক্ষার্থী উত্তর হয়ে গেল। এখন দেখো এ হচ্ছে ফাঁকা সেট, তার মানে এর মধ্যে কোনো উপাদান নাই। বি হচ্ছে এ, তাহলে এ আর বির মধ্যে যদি আমরা এ আর বির মধ্যে যদি আমরা সংযোগ করি, মানে ইউনিয়ন করা হয়, এ ইউনিয়ন বি সমান কত হবে? সেক্ষেত্রে এদিকে কোনো উপাদান নাই, এইখানে শুধুমাত্র এ আছে, মানে একটা উপাদান আছে। তাহলে আনসার তো এই হবে। অনেকে এই ফাঁকা সেটটাকে এইটা উত্তর অনেকে করে, অনেক ভালো শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটা করে ফেলে, ভুল হয়ে যায়। কিন্তু উত্তর কিন্তু শুধুমাত্র সিঙ্গেল এ হবে, কারণ ফাঁকা সেট বলতে কোনো উপাদান এখানে নাই। এবার আসি এক্স বিলংস টু হচ্ছে এন, মানে এক্স হবে এনের উপাদান, মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, যেটা 1 থেকে স্টার্ট হয়। এক্স স্কোয়ারের মান 15 চেয়ে বড়, তার মানে এক্স স্কোয়ারের মান, এক্সের মান যদি আমি 3 ধরি, 3 তিরিখে 9, তাহলেও হচ্ছে না। এক্সের মান যদি আমি 4 ধরি, তাহলে 4 4 16 এটা হয়। তার মানে এই দিকের মানটা মিনিমাম 4 হতে হবে, এইখানে মিনিমাম এক্সের মান 4 হতে হবে, তাহলে 15 সে বড় হবে। বাম দিকে আমরা চলে আসি। এখন এক্সের মান আমি যদি এখানে 4 ধরি, 4-এর উপরে কিউব করলে কিন্তু 36 হয় না, হয়ে যায় 64, হয়ে যায় 64। তার মানে এই দুটো সেটের মধ্যে, মানে দুটো কন্ডিশনের মধ্যে কোনো কমন উপাদান নাই। দ্যাটস ওয়াই আনসারটা হবে কি? ফাঁকা সেট। এরপর পরের কোশ্চেন যেটা দেওয়া আছে, এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি আর বির উপাদান সংখ্যা হচ্ছে 4টি। তাহলে 3 এবং 4 গুণ করে দিবে, সরাসরি দেখবে টোটাল উপাদান সংখ্যা বের হয়ে আসবে হচ্ছে কত? 12টি। কারণ 2 এর সাথে একবার 1 হবে, 2 এর সাথে 3 হবে, 2 এর সাথে 7 হবে, 4 এর সাথে 1 হবে, 4 এর সাথে 3 হবে, 4 এর সাথে 5 হবে, 4 এর সাথে 7 হবে, এইভাবে করে টোটাল হবে কতটি? 12টি। যদি এখানে দেখতে পাচ্ছ এক্স মাইনাস 2y আর 3x প্লাস 2y 1,19 হয়, তবে এক্স ওয়াইয়ের মান কত? প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান নিবা, অর্থাৎ এক্স মাইনাস 2y-এর সাথে আমি নিব হচ্ছে কি? 1। আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা নিবা, তাহলে 3x প্লাস 2y, 3x প্লাস 2y-এর সাথে নিব কত? 19। তাহলে এক্স মাইনাস 2y এটার মান হচ্ছে 1, আর 3x প্লাস 2y এটার মান হচ্ছে 19। যদি এটাকে তোমরা যোগ করে দাও তাহলে এইটা এটা কাটা যাবে। দেখো তাহলে এক্স আর 3x মিলে 4x সমান হচ্ছে কত? 19, আর 1 যোগ করলে হচ্ছে 20। 4x দ্বারা, মানে 4 দ্বারা 20কে ভাগ করলে 5 হবে। তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি 5 আর হচ্ছে 2। আমরা 3 নম্বর অধ্যায়ে চলে আসলাম। যদি a প্লাস বি প্লাস সি সমান 5 এবং ab প্লাস বিসি প্লাস সি এ সমান 8 হয়, তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। তোমাকে এই অঙ্কটা করতে হলে এই সূত্রটি মনে রাখতে হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা মনে রাখতে পারলে তুমি অঙ্কটা খুব সহজেই করতে পারবে। অনেক সময় এই অঙ্কটা সৃজনশীল ক হিসাবে কিন্তু পরীক্ষায় চলে আসে, তার মানে মিস দেওয়া কিন্তু যাবে না প্রিয় শিক্ষার্থী। এখানে উত্তর দেখতে পাচ্ছি, উত্তর হবে কত? 9। এ প্লাস বি এর মান √5 আর এ মাইনাস বি এর মান হচ্ছে √3 হয়, তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে কমন সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অথবা যে সূত্রটা আমি অনুসিদ্ধান্ত বলতেছি না, সূত্রই বলতেছি সবগুলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, অর্থাৎ ভাগ হচ্ছে 2। এটা আমি কখন বুঝবো? যখন দেখবো এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটোর মানই দেওয়া আছে, তখন তোমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবে। এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটোর মানই দেওয়া আছে, তখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে কত? 2। তার মধ্যে উত্তরটা বের হয়ে আসবে, উত্তরটা হবে কত? 4। ওয়াই মাইনাস 2/y, আমি এখানে ওয়াই দেখতে পাচ্ছি, -2/y সমান 2a
হলে উপরে 6a তার নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 এর মান কত? খুবই কমন একটি প্রশ্ন। বাম পাশে যেটা দেয়া আছে আমি প্রথমে এটা লিখলাম, লেখার পর আমি যখন লসাগু করে ফেলবো তখন ওয়াই স্কোয়ার মাইনাস 2 এটা হলো। আমি যখন আর গুণ করে ফেলবো তখন দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2 সমান 2ay। 2ay যখন আমি বাম পাশে নিয়ে আসবো তখন ওয়াই স্কোয়ার মাইনাস 2ay এইটার মান আসবে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay, ওয়াই স্কোয়ার মাইনাস 2ay এটার মান হচ্ছে কত? 2। তাহলে এই 2টা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে নিচে 1 হয়, আর 1 দ্বারা যদি আমি 6a কে ভাগ করি আমার সেই 6a কিন্তু হবে। খুবই কমন একটা প্রশ্ন। 2x মাইনাস 1/3x ইকুয়াল হচ্ছে 2 হলে 3x মাইনাস 1/2x এর মান কত? খেয়াল করে দেখো এখানে 2x এখানে 3x, আবার এখানে 3x এখানে 2x, মানে বিপরীত মানটা। এটাকে আরেকটা সহজে করা যেতে পারে, তুমি এটা টেকনিক্যালি মনে রাখতে পারো। দেখো সামনে দেয়া আছে 2, এখানে মানও দেয়া আছে 2, তাহলে সামনে দেয়া আছে 3, তাহলে এখানের মানটাও কিন্তু 3 হবে, উত্তর 3 হবে। এখন আমি এটা এভাবে না বুঝে আমি ডিরেক্ট মান বসিয়ে করতে চাই, তাহলে কিভাবে করব? তুমি প্রথমে এটাকে লসাগু করবে, এই অংশটাকে লসাগু করবে, লসাগু করে আর গুণ করে দেবে। তুমি প্রথমে এটাকে লসাগু করে আর গুণ করে সবাইকে গুণ করে সবাইকে 2x দ্বারা ভাগ করবে। কি দ্বারা ভাগ করবে? 2x দ্বারা ভাগ করবে। এটাকে লসাগু করে আর গুণ করার পর, মানে আর গুণ করার পর তুমি সবাইকে 2x দ্বারা ভাগ করবে, দেখবে অটোমেটিক এটার মানটা চলে আসছে। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হলো। x এর মান হচ্ছে √5 প্লাস হচ্ছে √3। প্রথমে দেখব √5 প্লাস √3, √5কে হোল স্কোয়ার করলাম, √3কে হোল স্কোয়ার করলাম, √5কে হোল স্কোয়ার করার পর আসলো হচ্ছে 5, √3কে হোল স্কোয়ার করার পর আসলো হচ্ছে 3। এখন আমি বিয়োগ করে দিলে দেখতে পাবো বিয়োগ ফল হবে কত? 2। অর্থাৎ √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, এইটার বিয়োগ ফল হচ্ছে 2। বিয়োগ ফল যদি 1 আসতো তাহলে 1/x এর মান এইটার বিপরীত হতো। বিয়োগ ফল যেহেতু 2 আসছে তাহলে 2/x এর মান এটার বিপরীত হবে। এটা টেকনিক্যালি তোমরা বুঝে নিবা। আবারও বলে দিতেছি, দেখো √5 হোল স্কোয়ার করলে আসে শুধু 5, √3কে হোল স্কোয়ার করলে আসে হচ্ছে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, এখানে তো 2 অর্থাৎ 2ই দেওয়া আছে। তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2/x এর মান হবে কি? √5 মাইনাস √3। এখানে যদি 1/x হতো তাহলে হতো কি? √5 মাইনাস √3 ভাগ হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পারছো। উত্তর হবে কত? ক নাম্বারটা। সেম প্রশ্নটা আমরা দেখবো হচ্ছে 20 নাম্বার, তাহলে আর একটু বেশি ক্লিয়ার হবে। এক্স এর ভ্যালু হচ্ছে 7 প্লাস 4√3। আমি 7কে স্কোয়ার করলাম মাইনাস 4√3 হোল স্কোয়ার করলাম, দেখলাম বিয়োগ ফল 1 চলে আসছে। 1 যদি আসে তাহলে এক্স এর মান যেহেতু 7 প্লাস 4√3, তাহলে 1/x এর মান 7 প্লাস 4√3। এখানে বিয়োগ ফল যদি 3 আসতো তাহলে 3/x এর মান হতো 7 মাইনাস 4√3। এখানে যেহেতু 1 আসছে তাহলে 1/x এর মানটা হবে কত? 7 মাইনাস 4√3। তোমাকে আর বের করতে হবে না, আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে x এর মান হচ্ছে 7 প্লাস 4√3 আর 1/x এর মান হচ্ছে 7 মাইনাস 4√3। যদি আমরা যোগ করে দিই তাহলে এইটা প্লাস এবং এটা মাইনাস বাদ যাবে, হবে কত? 14 আসলো, অর্থাৎ 14। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 14। স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের মান বের করতে বলেছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার তার মানে 14 স্কোয়ার 196 মাইনাস 2ab, মাইনাস 2 করলে 194 অর্থাৎ 194। √x মাইনাস 1/√x এর মান কত? এখানে দেখতে পাচ্ছ √x মাইনাস 1/√x এর মান কত এটা বলা হয়েছে। x এর ভ্যালু হচ্ছে 4, x এর ভ্যালুটা আমরা দেখতে পেলাম কি? 7 প্লাস 4√3। x এর মানটা হচ্ছে 7 প্লাস 4√3, 7 প্লাস 4√3। তাহলে x এ 7টাকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, বাম পাশে 4 আর ডান পাশে হচ্ছে 3। 7টাকে আমরা ভাগ করেছি দুই পাশে, 4 আর হচ্ছে কি 3। তাহলে 4কে স্কোয়ার করলে 2 হয়, বাট 3কে স্কোয়ার করা যায় না বলে আমরা রুট দিয়ে স্কোয়ার করব, যেন একটা সূত্র আসে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে। 4কে স্কোয়ার আকারে লেখা যায় 2 স্কোয়ার, কিন্তু 3কে স্কোয়ার আকারে লেখা যায় না, এই জন্য √3 দিয়ে হোল স্কোয়ার করবো। দ্যাট মিন্স a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। স্কোয়ারটা বাম পাশে আমরা রুট করে দেবো, তাহলে √x এর ভ্যালুটা হচ্ছে 2 প্লাস √3 আর 1/
রুট এক্সের মানটা হবে 2 মাইনাস রুট 3, কারণ এটার বিয়োগ ফলটা 1 হয়। 2 প্লাস রুট 3, তাহলে 1 বাই রুট এক্সের মানটা 2 মাইনাস রুট 3। এখন এটা যদি আমরা যোগ করে দিই তাহলে মান হবে কত 4, আর বিয়োগ করলে 2 রুট 3 হয়, তাহলে বিয়োগ করলে 2 রুট 3 কিন্তু আমরা পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আরেকভাবে করা যায়, এখানে যে মানটা দেয়া আছে এই মানটাকে এটা রুট এবং হোল স্কোয়ার দেবো, এক্স রুট এক্স হোল স্কোয়ার প্লাস 1 বাই রুট এক্স হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় ফর্মুলাটা মানে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র প্রয়োগ করেও তুমি কিন্তু মানটা বের করতে পারবে, সেম রেজাল্ট আসবে। এফ অফ ওয়াইকে এ ওয়াই প্লাস বি দ্বারা ভাগ করলে, এত দ্বারা ভাগ করলে এর একটা উৎপাদক এত হলে, এরকম যদি প্রশ্ন থাকে, এফ অফ ওয়াইকে এ ওয়াই প্লাস বি দ্বারা ভাগ করলে, অথবা এফ অফ ওয়াই এর একটি উৎপাদক এ ওয়াই প্লাস বি হলে ভাগশেষ কত হবে, সেই ক্ষেত্রে যা দিয়ে ভাগ করার কথা বলা হলো বা উৎপাদকের কথা বলা হলো সেইটা সমান 0 ধরে তুমি সেখান থেকে ওয়াই বললে ওয়াই, এক্স বললে এক্সের মানটা বের করে ফেলবে। দেখো পাশে আমি করে দিয়েছি, এ ওয়াই প্লাস বি সমান 0, তাহলে ওয়াইয়ের মানটা আসে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আমরা একটা মুনাফার অঙ্ক দেখতে পাচ্ছি, ক্লাস 8-এ আগে অঙ্কটা ছিল, এখনও আছে কম। 5% মুনাফায় 1000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হবে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি। এখানে পিটা হচ্ছে আসল টাকা মানে 1000 টাকা, 1 সূত্রের 1, আরটা হচ্ছে মুনাফার হার 5% মানে 0.05, 5% 0.05, হোল টু দি পাওয়ার এন এর মানে হচ্ছে বছর, করে ফেলো। আর মাইনাস পি মানে সে 1000 টাকা মাইনাস করে দাও, ডিরেক্ট মান চলে আসবে 102.50 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আমি বের করে ফেলেছি, আমাকে বের করতে হবে সরল মুনাফা। সরল মুনাফার সূত্র আই সমান পি আর এন, পি এর মান 1000, আর এর মান 5%, গুণ হচ্ছে 2 করলে যা আসবে সেই মানটা আমরা পাবো। যত টাকায় আসুক না কেন সেই টাকা থেকে আমরা বিয়োগ করব কত, দেখো 102 টাকা থেকে আমরা সেই টাকাটা বিয়োগ করে দেবো, তো আমাদের আনসার আসবে কত 2.50 টাকা। 9 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস হচ্ছে 4, এটাকে আমরা 9-এর পাওয়ার হচ্ছে n মানে সূচকটা হচ্ছে n, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 3 স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে n। এখন nটাকে ভিতরে নিয়ে আসো এবং 2টাকে বাইরে নিয়ে যাও, তাহলে এখানে এটাকে আমরা a ধরবো, তা অর্থাৎ 3 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। এটাকে আমরা কি ধরবো, অর্থাৎ এই প্রশ্নটি দ্বারা তোমাকে বুঝতে হবে বলে স্কোয়ার এবং n এটাকে আমরা ইন্টারচেঞ্জ করেছি, যেটা বাইরে ছিল সেটাকে ভিতরে নিয়ে আসছি, ভিতরে ছিল বাইরে নিয়েছে, অর্থাৎ এতে করে মানের কোনো পরিবর্তন হয় নাই। মানের পরিবর্তন না হলে তুমি যে কোনোভাবে কিন্তু ম্যাথটা সলিউশন করতে পারো। এখন তাহলে এখানে যদি স্কোয়ারটা বাইরে চলে গেছে আর এখানে যে 4 আছে এই 4টাকে 2 স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র উপরে হবে 3 পাওয়ার n প্লাস 2, 3 পাওয়ার n মাইনাস হচ্ছে 2, তাহলে কাটা যাবে, আমাদের আনসার আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ক নাম্বারে 3 পাওয়ার n প্লাস হচ্ছে 2। ছোটো করে ম্যাথটা করে ফেলবে, 2 থেকে 3 বার করলে এটা তুমি আয়ত্তে তোমার চলে আসবে। পরের যে প্রশ্নটি আছে দেখো, ইনভার্স দিয়ে পি ইনভার্স 1 এবং কিউ ইনভার্স হচ্ছে 1, হোল ইনভার্স হচ্ছে 2, এর সরল মান নিচের কোনটি? ইনভার্স আমরা কীভাবে প্রকাশ করব, ধরো পি ইনভার্স 1 মানে 1 বাই পি, পি ইনভার্স n মানে হচ্ছে 1 বাই n, পি ইনভার্স 3 মানে 1 বাই পি কিউব, অর্থাৎ এভাবেই তোমাকে ম্যাথটা করতে হবে। তাহলে ইনভার্স থাকলে উপরে 1 হবে, ইনভার্স থাকলে উপরে 1 হবে, ভাগ বোঝায়। সেই ক্ষেত্রে আমি যদি পি ইনভার্স 1 দেখি তাহলে 1 বাই পি, কিউ ইনভার্স 1 দেখি তাহলে 1 বাই কিউ। এখন এটাকে যদি লসাগু করে ফেলি তাহলে লসাগু হবে কিউ প্লাস পি ভাগ হচ্ছে পি কিউ। এটাকে যদি ইনভার্স করে দেই মানে উল্টিয়ে দেই মানে একেবারে টোটাল এসে, তাহলে হবে উপরে পি কিউ নিচে হচ্ছে পি প্লাস কিউ। যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাচ্ছি পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর নিচে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার। আমরা স্কোয়ারটা কিন্তু দিয়ে দিয়েছি। ম্যাথটা বাসায় করতে হবে মানে প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। একবার চোখের দেখা দেখলে কিন্তু তুমি মনে রাখতে পারবে না নিয়মটা। আচ্ছা, পরে 27 নম্বর যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে 2 পাওয়ার আমরা দেখতে পাচ্ছি, টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস হচ্ছে 4, অর্থাৎ আমরা জানি গুণের সময় পাওয়ার হচ্ছে যোগ হয়, তার মানে 2 পাওয়ার এক্স ছিল এবং 2 পাওয়ার 4 ছিল, এটা এইভাবে ছিল, এটাকে আমরা এইভাবে লিখে দিয়েছি, গুণের সময় পাওয়ারে যোগ হয়। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে এক্স আর 2 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 2 এর পাওয়ার এক্স 2 এর পাওয়ার এক্স আমরা কেটে দিলাম, এখানে 2 এর পাওয়ার 4 মান হচ্ছে 16, আর এখানে 4 ইন্টু হচ্ছে 2 মান হচ্ছে 8, তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবে অ্যান্সার হচ্ছে সেই 2। আই থিঙ্ক তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো প্রিয় শিক্ষার্থী। এখন দেখতে পাচ্ছ 7 এর পাওয়ার হচ্ছে ইনভার্স এক্স,
ইনভার্স মানে হচ্ছে 1/7 x। এটা এইভাবে আমরা লিখব, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাশে দেওয়া আছে তোমার বোঝার সুবিধার্থে। তাহলে 7 ইনভার্স x মানে হচ্ছে 1/7 x। তাহলে 7-এর পাওয়ার x, আর এখানে 7-এর পাওয়ার কত দিলে 2401 হয়, 2401 হয়। 7-এর পাওয়ারটা কত দিলে আমরা জানবো, সেটা হবে কত হবে, টোটালি আমার 2401 বের হবে। তুমি ক্যালকুলেটরের সাহায্যে বারবার এটা ট্রাই করতেই পারো, 2 থেকে 3 বার ট্রাই করলে দেখবা চলে আসছে। আমরা জানি 7-এর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে 2401 পেয়ে যাব। তাহলে 7-এর পাওয়ার x আর 7-এর পাওয়ার হচ্ছে 4, দ্যাট মিনস 2401। তাহলে x ইকুয়াল হচ্ছে 4। ক্লিয়ার, খুবই সহজ একটা ম্যাথ। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 32/64 হচ্ছে x ইকুয়াল হচ্ছে 8 হলে x এর মানটা কত। x এর মান আমাকে বের করার কথা বলা হয়েছে। আমি যদি সবাইকে 8 দিয়ে ভাগ করি তাহলে 8 অক্ষে 8 আর 4 8 হচ্ছে 32। তার উপরে 4, নিচে 3, 4-এর পাওয়ার 3x। এটা কীভাবে হলো, ওই প্রথম ম্যাথটার মতো দেখতেই পাচ্ছ বলে 64। 4-এর পাওয়ার কিউব দিলে আমরা জানি 64 হয়। 4-এর পাওয়ার যদি আমি কিউব দিই তাহলে 64 হবে, সেই কিউব দ্বারা x রে গুণ করলে 3x। তাহলে 4-এর পাওয়ার 3x আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছি 1, আর গুণ করে দিলে বুঝতেই পারছো 4-এর পাওয়ার 3x ইকুয়াল হচ্ছে 4। তাহলে 4-এর পাওয়ার 3x আর ওখানে 4-এর পাওয়ার হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু খুব সহজে চলে আসলে, অ্যান্সার কিন্তু 1/1/3, দেখতেই পাচ্ছি 1/3। তাহলে 3x ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ এইখানে পাওয়ারটা হচ্ছে 1 আছে, পাওয়ারটা 1 আছে। 4 আর 4 কেটে দিলে আমরা পাবো 3x ইকুয়াল হচ্ছে 1, তার মানে 1/3। খুবই সহজ। 144-এর 2√3 ভিত্তির লগ কত। তাহলে 2√3 এর পাওয়ার কত দিলে 144 হয়, এটা বের করতে পারলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। তাহলে 2√3 এর পাওয়ার যদি আমি দিয়ে দেই হচ্ছে 4, দেখবো অটোমেটিক চলে আসছে 144। তাহলে যেটাকে ভিত্তি লগ ধরা হবে সেটাকেই তুমি কি করবা, পাওয়ার দিতেই থাকবা যে পর্যন্ত মূল সংখ্যাটা না আসে। তাহলে 2√3 এর পাওয়ার যদি আমি 4 দিই তাহলে অটোমেটিক আমি 144 পেয়ে যাব। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটি আছে সেমভাবে এক পাশের লগ দেখতে পাচ্ছ, সমান চিহ্নের আর এক পাশের লগ নেই। তাহলে এই লগকে বাদ দিতে হলে ইন্টারচেঞ্জ করতে হবে, যাকে অ্যান্টি লগ অনেক ক্ষেত্রে বলা হয়। দেখো, অর্থাৎ 4টা চলে আসবে 36-এর স্থানে আর 36 চলে যাবে 4-এর স্থানে। আবার বুঝে নাও, 4 চলে আসবে এক্সের উপরে আর 36 যাবে 4-এর স্থানে, ইন্টারচেঞ্জ হবে। দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, এক্সের পাওয়ার তখন হয়ে যাবে হচ্ছে 4 আর এই দিকে হবে কি 36, এইভাবে হবে, তখন লগটা বাদ যাবে। এখন 6 6 36, তাহলে 6-এর পরে স্কোয়ার করলে 36 হয়ে যায়, কিন্তু পাওয়ার দরকার হচ্ছে 4। যদি কখনো কম চলে আসে তাহলে রুট দিয়ে ট্রাই করবে। তাহলে √6, আমরা জানি একটা 6কে 2টা √6 আকারে লেখা যাবে, তাহলে 4টা √6 মিলে আমরা 36 পেয়ে যাব। তাহলে দেখো 36কে আমরা দেখো পাওয়ার কী করতে পারবো, √6-এর পাওয়ার 4 দিলেই আমরা পেয়ে যাব 36। সেমভাবে আগের নিয়মটাই, তাহলে 1/64-এর স্থানে চলে আসবে হচ্ছে -6 আর 1/64 চলে যাবে -6-এর স্থানে, ইন্টারচেঞ্জ হবে, দুটোকে চেঞ্জ করে দাও। তাহলে এক্সের পাওয়ার হচ্ছে ইনভার্স 6 আর -6-এর পরিবর্তে সেখানে আসবে 1/64। তখন এক্সের ভ্যালুটা কী হবে, নিজেই ট্রাই করে দেখো, অ্যান্সার 2 আসবে। নিজেই চেষ্টা করে দেখো, অ্যান্সার কিন্তু 2 আসবে আগের অঙ্কটার মতো করে। আবারও বলতেছি, সমান চিহ্নের এক পাশের লগ আছে আর এক পাশের লগ নেই, সেক্ষেত্রে তুমি কি করবে, এক্স বেজ বলা হয়েছে, বেজের উপরে যে থাকবে 1/64 এটাকে নিয়ে যাবে সমান চিহ্ন ডানে, আর সমান চিহ্নের বামে নিয়ে আসবে, অর্থাৎ এক্সের বেজ আকারের বেজের উপরে যে পাওয়ারটা আছে সেখানে নিয়ে আসবে -6কে, ইন্টারচেঞ্জটা করে দেবে। আচ্ছা, এবার আসে আমরা পূর্ণক, অংশক এবং হচ্ছে পূর্ণক। দশমিকের পরে 3টা ঘরে কোনো সংখ্যাই নাই, 4 নম্বর ঘরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আছে, মানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি 4, 3 এবং হচ্ছে 5। তাহলে দশমিকের পরে 3টা ফাঁকা ঘর আছে যেখানে খালি শূন্য আছে, শূন্য মোট 3টা আছে, তাহলে 1 বাড়ায় দিবা, অ্যান্সার হবে 4। শূন্য 2টা আছে, তাহলে অ্যান্সার 3 হবে। শূন্য 4টা আছে, তাহলে অ্যান্সার হবে 5, একটা বাড়াই দিবা। এটা আছে টেকনিক মনে রাখার। দশমিক পরে শূন্য আছে 3টা, তাহলে অ্যান্সার হবে -4। -4কে আমরা বার 4 আকারে লিখি, তাহলে 4 বার, তাহলে বার 4, তাহলে আমাদের আনসার হবে কত, বার হচ্ছে 4। আচ্ছা, পরের কোশ্চেন আমরা চলে আসলাম পঞ্চম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, এক চলক বিশিষ্ট সমীকরণ y² -√5y = 0 সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি। সমাধান সেট কোনটি, সবার আগে মনে রাখতে হবে y², এখানে পাওয়ার হচ্ছে কত বা ঘাত হচ্ছে 2, তার মানে এই কোশ্চেনটার উত্তর দুটো হবে।
এখানে পাওয়ার যদি 3 হতো তাহলে এই প্রশ্নের উত্তর হবে 3টা। তাহলে ঘাত বা পাওয়ার দেখেই তুমি বুঝবা এই প্রশ্নের উত্তর কয়টা বের হবে। তাহলে তুমি শুরুতেই জানলে এই প্রশ্নের উত্তর হবে 2টি। তাহলে প্রথমটায় একটা অপশন দেওয়া আছে, উত্তর হবে না। দ্বিতীয়টা একটা আছে, উত্তর হবে না। 3 এবং 4 নাম্বার অপশনে উত্তর হতে পারে। এখন 3 এবং 4 নাম্বারের প্রশ্ন উত্তর হতে পারে, সেই ক্ষেত্রে আমি ডান পাশে এটা করে দিয়েছি। ওয়াই স্কোয়ার মাইনাস √5 ওয়াই ইকুয়াল হচ্ছে 0। আমি যদি ওয়াই কমন নেই তাহলে ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস √5 ইকুয়াল হচ্ছে 0। হয় ওয়াই সমান 0 অথবা ওয়াই মাইনাস √5 সমান হচ্ছে 0। সেই ক্ষেত্রে উত্তর চলে আসলো 0 এবং হচ্ছে কি √5। তাহলে আমাদের সমাধান সেট 0 এবং হচ্ছে সমাধান সেট 0 এবং হচ্ছে কি √5। ওকে, অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, এখানে ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এটাকে পাশে মাইনাস করে দাও, ওয়াই কমন নাও, অটোমেটিক অ্যান্সার ডাবল আসবে। দেখতেই পাচ্ছ একটা অপশনেই ডাবল দেওয়া আছে, সেটা হচ্ছে 4 নাম্বারে। না দেখে আমরা উত্তর বের করতে পারি। এখানে একটা উত্তর আছে কি ডাবল দেওয়া আছে, এটাই উত্তর হবে। মানে অঙ্ক না করেও তুমি আনসারটা টেকনিক্যালি বের করতে পারবে। কিভাবে এটা করলাম? স্কোয়ার দেখে, মানে স্কোয়ার যেহেতু আছে তার উত্তর ডাবল হবে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে, √5x - 5 হচ্ছে 2, এটা হচ্ছে হোল রুট, টোটাল রুট হচ্ছে এটার উপরে, দেখতে পাচ্ছ। তাহলে +2 এই পাশে গেলে কি মাইনাস হয়ে যায়, +2 এই পাশে গেলে -2, -2 1 থেকে -2 করলে -1 হয়। তাহলে রুটের মান কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব এটা হবে ফাঁকা সেট। রুটের মান কখনই আমরা জানি ঋণাত্মক গ্রহণযোগ্য না, তাহলে আমাদের আনসার হবে কি ফাঁকা সেট। ফাঁকা সেট এভাবে হতে পারে, এভাবে দিতে পারে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের হচ্ছে 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের হচ্ছে 3 গুণ। একক স্থানীয় অঙ্ক পি হলে সংখ্যাটি কত? একক স্থানীয় অঙ্ককে আমরা 1 দ্বারা গুণ করব, দশক স্থানীয় অঙ্ককে আমরা 10 দ্বারা গুণ করব, এটা আগে মনে রাখতে হবে। একক স্থানীয় অঙ্ক প্রশ্নে বলা হলো দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক দেখো, আমি এখানে একক স্থানীয় অঙ্ককে তাহলে 1 দ্বারা গুণ, দশক স্থানীয় অঙ্ককে আমি 10 দিয়ে গুণ করেছি। অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি পি হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক কি 3p। প্রশ্নে বলেই দিয়েছে দশক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করেছি, পি ধরেছি, আর দশক স্থানীয় অঙ্ক তার 3 গুণ, 3টা পি 10 দ্বারা গুণ করেছি, যোগ করলে টোটাল 31p 31p, মানে সরাসরি অ্যান্সারটা বের করতে পারবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা কত? বাহুর দৈর্ঘ্য যদি আমি x ধরি তাহলে বর্গের ক্ষেত্রফল হবে কি বাহু স্কোয়ার মানে x স্কোয়ার। কর্ণের সূত্র কি x√2, কর্ণের সূত্র হচ্ছে x√2। ক্ষেত্রফল কি হবে? তাহলে x স্কোয়ার আর x√2 হোল স্কোয়ার। তাহলে x স্কোয়ার বাদ দিলে √2 হোল স্কোয়ার করলে একটা 2 হয়। তার মানে আমাদের উত্তর দেখতে পাচ্ছি কত, 1 অনুপাত হচ্ছে 2। এটাকে অনুপাত আকারে লিখলে x স্কোয়ার এই স্কোয়ারে দিয়ে দিলে কি হবে, x স্কোয়ার এবং রুট বাদ দিলে হবে 2, অর্থাৎ স্কোয়ার বাদ দিলে 1 অনুপাত 2 হয়ে যায়। আমাদের কিন্তু পঞ্চম অধ্যায়টাও শেষ হয়ে গেল। ষষ্ঠ অধ্যায়ে চলে আসলাম জ্যামিতি অংশে। দেখতে পাচ্ছ একটা চিত্র, উপরে 65 ডিগ্রি, এই পাশের এই কোণটা দেখতে পাচ্ছ, এই কোণ এটা হচ্ছে বহিস্থ কোণ। ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, এই বাহুটাকে বাড়াই দিলাম, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা এই দুইটা কোণের যোগফলের সমান হবে। এই কোণটা হবে, এটা তো বহিস্থ কোণ, এই কোণটা হবে এই পাশের এই কোণটা ছাড়া বাকি যে দুইটা ভিতরে কোণ আছে, বাকি যে ভিতরে আরও দুটো কোণ আছে, এই দুটাকে বলা হয় বিপরীত অন্তঃস্থ কোণ। এই কোণের বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে এই দুটি, তাহলে এই দুটার যোগফল হবে 102 ডিগ্রি। তাহলে 102 থেকে যদি 65 বিয়োগ করে তাহলে বাকি পি এর মানটা কিন্তু বের হয়ে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 102 থেকে যদি 65 বিয়োগ করে দিই তাহলে পি এর মানটা আমরা পেয়ে যাব, কত পাবো, 37 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নে লিখে দিয়েছি বহিস্থ কোণ দুটি বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান। আর একটা কোশ্চেন ঠিক সেমভাবে দেখতে পাচ্ছ, দেখো উপরে 50 ডিগ্রি, নিচেও সি এর মান হচ্ছে কত, 64 ডিগ্রি, বি এর মানটা কত, টোটাল মান তো 180 থেকে 64 আর 50 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 66, অর্থাৎ বি এর মান হচ্ছে 66। এই কোণটা এই কোণের হচ্ছে অনুরূপ কোণ, সেম হবে, আবার এই কোণের হচ্ছে অনুরূপ কোণ, এটাও সেম হবে। তাই প্রশ্নে ইতিমধ্যে তোমাদের আশা করি সলিউশনটা হয়ে যাওয়ার কথা। প্রশ্নে বলা হয়েছে কোণ এডিইর মান কত, এডিই এটার মান কত, এটার মান যা হবে এটার মান তাই হবে, কত, 66। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। পরের কোশ্চেন যেটা দেওয়া আছে বিসি এর মান কত, এই যে বিসি এর মান কত, যদি এখানে 4 হতো,
সেম হতো মানটা, তাহলে এখানে 4 এবং এখানে 4 সেম হতো, তাহলে এটা 6 হলে এটা 12 হতো, কারণ আমরা তখন ডি এবং ইকে মধ্যবিন্দু হিসেবে ধরতাম। কিন্তু ডি এবং ই মধ্যবিন্দু হলেও মানটা সমান নেই, কারণ উপরে আছে 4, নিচে হচ্ছে 3। সেই ক্ষেত্রে তোমরা এই পাশের সূত্রটা প্রয়োগ করবে সদৃশ কোণী হিসাবে। দেখো সম্পূর্ণ বাহুটা হচ্ছে এবি, এই বাহুটা ভাগ হচ্ছে ছোট বাহু যেটা মান দেওয়া আছে এডি, এডি ভাগ দিয়েছে হচ্ছে এডি। সেমভাবে নিচের দিকে এবার তাকাও, এখন দেখতে পাচ্ছ এটার সমান্তরাল বাহু হচ্ছে ডিই ভাগ হচ্ছে বিসি ভাগ হচ্ছে ডিই, এবি ভাগ এডি, বিসি ভাগ হচ্ছে ডিই। তুমি অন্যভাবেও কিন্তু করতে পারো, এসি ভাগ হচ্ছে এই, ডিই ভাগ হচ্ছে বিসি ভাগ হচ্ছে ডিই। যেভাবেই করো জাস্ট পাশের এই সূত্রটা মনে রাখো, অটোমেটিক মান তোমার বের হয়ে আসবে। উত্তর হবে কত? ক, 10.5 চলে আসবে। 6 দেখে ডিরেক্ট 12 অ্যান্সার করলে কিন্তু হবে না। পরে যে কোশ্চেনটা, এটাই বছর বোর্ড পরীক্ষা অনেকগুলো বোর্ডে আসছে, খালি দেখবে এখানে উৎপন্ন কোনটা, এখানে বিয়োগ ফল না যোগ ফলের কথা বলছে, এখানে যোগ ফল না বিয়োগ ফল বলেছে, এটা খেয়াল রাখবে। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের যোগফল কত হবে? এই যে একটা সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাকে বাড়াই দিলাম, এটাকেও বাড়াই দিলাম, এতে করে এখানে যে কোণটা উৎপন্ন হবে 120 ডিগ্রি, এখানে উৎপন্ন হবে 120 ডিগ্রি। 120 আর 120 যোগ করলে হবে 240, আর বিয়োগ করলে হবে 0 ডিগ্রি। তাহলে উত্তর হবে কত? 0 ডিগ্রি। আমরা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে চিত্রে বলা হয়েছে যে ত্রিভুজটি, দেখো এখানে আমাদের চাওয়া হয়েছে আর পি এস এর মান কত। আর পি এস এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা বিপরীত দুইটা অন্তঃস্থ কোণের যোগফলের সমান, তার মানে 70 ডিগ্রি। অঙ্ক আমরা দেখে উত্তর করতে পারলাম। 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি, এটা মনে রাখবা। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি, পূরক কোণ মানে 90 ডিগ্রি। সম্পূরক মানে 180 ডিগ্রি, পূরক কোণ বললে 90 ডিগ্রিটা মনে রাখবা। 20 ডিগ্রি কোণের সম্পূরক, তার মানে 180 থেকে 20 ডিগ্রি আগে বিয়োগ করে দেব, বাকি যা থাকে ওটা হবে হচ্ছে আমার কোণ। এখানে বলছে সেই বাকিটার আবার অর্ধেক করতে বলা হয়েছে, তাহলে 180 বিয়োগ হচ্ছে 20 ডিগ্রি, আমি ভাগ করব হচ্ছে অর্ধেক, 80 ডিগ্রি চলে আসবে। যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর বাহু দুটো সমান্তরাল না, মানে অসমান, তাকে আমরা বলবো হচ্ছে কি, ইতিমধ্যে বুঝতে পারছি এটা ট্রাপিজিয়ামই হবে। আমরা সপ্তম অধ্যায়ে চলে আসছে। সপ্তম অধ্যায় বলছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? অবশ্যই 5টা লাগবে, 5টা ছাড়া হবেই না। নির্দিষ্ট চতুর্ভুজ কথা বলুক আর যেভাবে বলুক না কেন, 5টাই লাগবে। সেটা কীভাবে আমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবো। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এককে দেয়া হলো। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে বড় হবে। তাহলে প্রথম দুটো যোগ করে যদি 3 নাম্বারটার চেয়ে বড় হয় সেটাই উত্তর হবে, এবং সেটা কিন্তু শেষেরটাই হচ্ছে। পরিসীমা দেয়া থাকলে আঁকা যায়। শুধুমাত্র একটি উপাত্ত দিয়ে বর্গ ও সমবাহু ত্রিভুজ আঁকা যাবে, এটা মনে রাখবে। শুধুমাত্র একটা উপাত্ত দেয়া আছে, সেটা যেটাই দেয়া থাক না কেন, তাহলে শুধুমাত্র বর্গ এবং সমবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হতে পারে। তাহলে এখান থেকে দেখতে সুষম ত্রিভুজ আর হচ্ছে বর্গ, উত্তর 1 আর হচ্ছে 2। একটি চতুর্ভুজ আঁকতে কতটি প্রয়োজন? প্রথম কোশ্চেনে দেখলাম 5টি লাগবে। 3 আর 2 মিলে 5 হয়, 2 আর 3 মিলে 5 হয়, এখানে 4টি বলছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, উত্তর হবে 1 আর হচ্ছে 2। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কত হবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 নাম্বার বাহুর মানটা কত হবে? আমি আগে দেখে নেই, 3 এবং হচ্ছে 8 যোগ করলে 11 হয়, তাহলে 11 কখনোই উত্তর হবে না। 3 নাম্বার বাহুর মান কখনোই 11 হবে না। তাহলে 3 এবং 8 আমি যোগ করলাম, 11 হয়, 11 উত্তর হবে না, এটা নিশ্চিত। 3-এর সাথে যদি 6 যোগ করি তাহলে 9 হয়, 9 কিন্তু 8-এর চেয়ে বড়। যেটা আমি এখানে একটা এক্সাম্পল কোনো রকমে দেখাই দিয়েছি বলে একটা যে কোনো একটা মান নেই, সেটা বোঝানোর জন্য। 3 এবং 6 যোগ করলে 9 হয়, 9 কিন্তু 8-এর চেয়ে বড়। আশা করি বুঝতে পারছো। 3 এবং 3 যোগ করি তাহলে হবে 6, 6 কিন্তু 8-এর চেয়ে বড় না, তবে এটা অ্যান্সার উত্তর হবে না। 3 এবং 4 যোগ করলে 7 হয়, 7 কিন্তু 8-এর চেয়ে বড় না, তাহলে এটা উত্তর হবে না। তাহলে আমাদের উত্তর কোনটা? ক নাম্বারে। 3 এবং 6 যোগ করলে 9 হয়, যেটা 8-এর চেয়ে হচ্ছে বড়। একটি রম্বস আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? রম্বসের 2টি বাহু
মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে উপরের বাহুটা এবং নিচের বাহুটা পাশে যেখানে আপনি যান না কেন সবগুলো বাহুই কিন্তু সমান। রম্বসের ক্ষেত্রে তাহলে 2টি লাগবে, সামান্তরিকের ক্ষেত্রে 3টা লাগবে। রম্বস বললে তাহলে উত্তর হবে হচ্ছে 2টি, আর সামান্তরিকের ক্ষেত্রে উত্তর হবে কয়টা? 3টা। এটা মনে রাখবে, অনেক সময় বলতে পারে একটি সামান্তরিক আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন, তাহলে 3টি। সামান্তরিকের ক্ষেত্রে 3টি, যেহেতু সবগুলো বাহু সমান, দ্যাটস ওয়াই ওটা হয়েই গেল। তাহলে উত্তর আমাদের জন্য হবে কত? 3টি আর হচ্ছে 2টি। কোন বলছে কোনো চাপের উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপ মানে হচ্ছে ছোট চাপ। একটা বৃত্তের কয়েকটা চাপ থাকে, একটা উপচাপ, একটা হচ্ছে অধিচাপ, আর একটা হচ্ছে অর্ধবৃত্ত। এখন চাপ কোনটা বড় এবং কোনটা ছোট সেটা তোমাকে আগে চিনতে হবে। আমি প্রশ্নে এখানে ব্যাখ্যা দিয়েছি চাপের বিপরীত দিকে। দেখো, চাপের বিপরীত দিকে, আমি আবারও বলছি চাপের বিপরীত দিকে, চাপের বিপরীত দিকে কোণ থাকে, তাই চাপ বড় হলে কোণ ছোট হবে। উপচাপ যেহেতু ছোট, এই জন্য কোণ হবে বড়। কত ডিগ্রির সে বড় হবে? 90 ডিগ্রির সে বড় হবে। তাহলে 90 ডিগ্রির সে বড় কোণকে বলে স্থূলকোণ। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? স্থূলকোণ। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝছো। এখানে যদি উপচাপের পরিবর্তে অধিচাপ বলতো তাহলে উত্তর হতো 90 ডিগ্রির সে ছোট সূক্ষ্মকোণ। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে উপচাপ না অধিচাপ বলেছে, এটা তোমরা পরীক্ষায় প্রশ্নটা বারবার পড়ে বুঝে নিবে। আমার মনে হয় এই এমসিকিউটা নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। পরের প্রশ্নটি, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি। বৃত্তের মধ্যে সামান্তরিক অঙ্কন করা যায় না, কারণ বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান, এই জন্য বৃত্তের সামান্তরিক অঙ্কন করতে গেলে সেটা অটোমেটিক আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে উত্তর হবে কত? আয়তক্ষেত্র। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ। ও এ কেন্দ্র, ও আর ও এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে? আমরা জানি একটা নর্মাল বিন্দু দিয়ে একটা স্পর্শই কিন্তু অঙ্কন করা যায়, বহিস্থ হলে 2টি হতো। তাহলে আমাদের উত্তর হবে কয়টা? একটা। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে 2টি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? এই কোশ্চেনটা অনেকের মধ্যে কনফিউশন থাকে, আমি দূর করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, একটি বৃত্তে সাধারণত 2টি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে 2টি বৃত্তে 4টা স্পর্শক অঙ্কন করা যাবে। এখন সেই বৃত্ত 2টি যদি পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে তাদের মধ্যে সাধারণ বা কমন হবে একটি। তার মানে বহিঃস্পর্শ এই কথাটা উল্লেখ থাকতে হবে, তখনই উত্তরটা হবে একটি। অনেকে মনে করে এইটার উত্তর হবে 1, আসলে উত্তর হবে কিন্তু 4। মনে হয় না তোমাদের এখন আর কনফিউশন থাকবে প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, 55 নম্বর যে কোশ্চেনটি, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। আমি 3টাই বলে দিচ্ছি, তোমাকে এক্সট্রা 3 টাইমসিও কেন পড়তে হবে? স্থূলকোণী, আমি এখানে বক্সে লিখেছি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকবে অতিভুজের উপর। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকবে ত্রিভুজের বহির্ভাগে, মানে বাইরে। বিষম বাহু, যে ত্রিভুজের একটা বাহুও সমান না, তাদের অন্তর্বৃত্তের কেন্দ্র কোথায় হবে? 2টি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। তাহলে এই এমসিকিউটা 2 থেকে 3 বার দেখো, আমার কথাগুলো শোনো। আমি শিওর এখন থেকে আর তোমাদের এই পরিকেন্দ্র কোথায় এইটা নিয়ে আর কোনো প্রশ্ন ভুল হবে না। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটায় চলে আসলাম। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্যটা কত? তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। খেয়াল করে দেখো, তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে ওই মানে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? আমি একটা বক্সে লিখে দিয়েছি, বৃত্তের ব্যাসার্ধকে আমরা অতিভুজ হিসেবে ধরব। বৃত্তের ব্যাসার্ধটা হবে অতিভুজ, আর লম্ব 3 সেন্টিমিটার দেওয়া আছে। ভূমি বৃত্তের জ্যা এর অর্ধেক হবে। তাহলে জ্যা যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে এখানে অর্ধেক হবে 2.5 হবে, এরকম হবে। এখন প্রশ্নে বলা হয়েছে আমাদের শেষে ওই জ্যা এর দৈর্ঘ্য কত? আমরা তো সম্পূর্ণ জ্যা এর দৈর্ঘ্য বের করতে পারবো না। আমি আরেকটা অঙ্কের আরেকটা এমসিকিউর মাধ্যমে এটা বুঝাই দেবো, জাস্ট এখান থেকে শিখে নাও। বৃত্তের মধ্যে যদি তুমি ত্রিভুজ অঙ্কন করতে চাও, সেটা সমকোণী ত্রিভুজ হবে, মানে এটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবে। এখানে কোনটা অতিভুজ হবে, কোনটা লম্ব হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে অটোমেটিক তুমি বের করতে পারবা। 5 স্কোয়ার থেকে 3 স্কোয়ার বিয়োগ করলে আমরা জানি সেটা হবে কত, মানে 16।
যাকে রুট করলে আমরা পাবো হচ্ছে কত 8। তাহলে অর্ধ জ্যা খেয়াল করে দেখো মানে 4 পাবো, 8 না 4 পাবো, মানে 16কে স্কোয়ার করলে 4 পাবো। তাহলে অর্ধ জ্যায়ের পরিমাণ আসবে 4। আমাদের প্রশ্নে বলা আছে পূর্ণ জ্যায়ের মান কত, তাহলে এটা হবে 8 সেন্টিমিটার। আর একটা প্রশ্ন আছে, অনেকে হয়তো কথাগুলো শুনতে কিছুটা ডিস্ট্র্যাক্ট হতে পারে, আশা করি পরের এমসিকিউর মাধ্যমে এটা দূর হয়ে যাবে। পরের এমসিকিউটা 10 সেন্টিমিটার ব্যাস। ব্যাস নিয়ে আমরা কোনো ম্যাথ করি না, ব্যাসকে অর্ধেক করে ফেলো, ব্যাসার্ধ কত হবে 5। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখানে কিন্তু 7 সেন্টিমিটার ব্যাসার্ধের কথা বলা হয়েছে, তাহলে একটার ব্যাসার্ধ হবে 5 আর একটার ব্যাসার্ধ 7 দেয়া আছে। পরস্পরকে অন্তঃস্পর্শ মানে ভিতরে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর বা বিয়োগফল। অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর মানে বিয়োগফল হবে তাদের দূরত্ব। তাহলে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে মানে ব্যাসার্ধ হচ্ছে 5 আর একটা হচ্ছে 7, তাহলে এদের বিয়োগফল হবে কত 2। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, পরের কোশ্চেনটা একই কোশ্চেন দিয়েছি। 8 সেন্টিমিটার ব্যাস অর্ধেক করলে হবে কত 4। 4 সেন্টিমিটার ব্যাস অর্ধেক করলে হবে কত 2। এরা বহিঃস্পর্শ করেছে, মানে বাইরে স্পর্শ করলে যোগ হবে, অন্তঃস্পর্শ করলে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে উত্তর হবে এখানে 6। সমবাহু ত্রিভুজ যার 3টা বাহু সমান, তাহলে পরিবৃত্তের কেন্দ্র হতে শীর্ষ বৃত্ত মানে শীর্ষত্রয়ের দূরত্ব, তাহলে 3টার দূরত্ব সমান হবে। অন্তর্বৃত্ত, সেখানে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলে সেটাও ঠিক হবে, এবং কোণগুলো সমদ্বিখণ্ডক ত্রয় অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তাহলে 3টাই কেন্দ্র দিয়ে যাবে। উত্তর 1 2 3, 3টাই হবে। সমবাহু ত্রিভুজ যেহেতু বাহু 3টা সমান, দূরত্ব সমান হবে, সমদ্বিখণ্ডক সমান হবে, সব এভরিথিং। এই কোশ্চেনটা খুব মজার একটা প্রশ্ন এবং এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে, খুব বেশি বেশি কিন্তু এটা পরীক্ষায় আসে। তুমি দেখতে পাচ্ছ, আমরা জানি এই সরলরেখার টোটালটা ঘুরে আসলে 180 ডিগ্রি হয়, এইটা ঘুরে আসলে তো 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি থেকে 83 বিয়োগ করলে এই কোণের মান বের হবে। 180 ডিগ্রি থেকে 83 ডিগ্রি বিয়োগ করলে এই কোণের মান বের হবে। আবার বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলে তার বিপরীত কোণ দুটির মান 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ এবং এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। আলটিমেটলি এই কোণের মান যা হবে এখানে এই কোণের মান সেমই হবে, মানে তুমি একবার বিয়োগ করতেছো আবার যোগ করছো, দ্যাটস ওয়াই মানটা 183 ডিগ্রি হবে। তাহলে আমার খেয়াল করে দেখো, শুধু 83 ডিগ্রি হয়ে গেল 83। এবি, এই কোশ্চেনটা নিয়ে একটু আগে তোমাদের কথা বলেছিলাম, বলে দেখো এখানে এইটা হচ্ছে এবি হচ্ছে জ্যা, এখানে এবি হচ্ছে জ্যা, তাহলে আমরা যদি এডির মান বের করি, যেটা আমি আগের প্রশ্নে করলাম কত, যে আগের প্রশ্নে এই 3টা মানের কথা নিয়ে আমি কথা বলেছি, তাহলে ও এ এইটা হচ্ছে অতিভুজ আর ও ডি এইটা হচ্ছে লম্ব, তাহলে এডির মান কত? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করব, 10 স্কোয়ার থেকে 6 স্কোয়ার বিয়োগ করব, তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে 64 মানে 64, এটাকে রুট করলে এডির মান পাবো হচ্ছে 8। তাহলে সম্পূর্ণ এবির মান হবে তার, খেয়াল করে দেখো আমরা জানি এটার আনসার হবে কত 16, যেটা আগেরটার মান হয়েছিল 8। এবার পরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনে কোণ বিএসি, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এক্স প্লাস 60 হবে 2x এর সমান। আমি পাশে লিখে দিয়েছি দেখো, এক্স প্লাস 60 এটার মান হবে 2x এর সমান, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হবে কি দ্বিগুণ। তাহলে কি লিখলাম, এক্স প্লাস 60 সমান হচ্ছে 2x। 2x থেকে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স থাকে, তাহলে একটা এক্সের মান হবে কত 60, তাহলে 60 ডিগ্রি, উত্তর হবে 60 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ মানে কি, এটার মান যদি 60 হয় তাহলে এটার মান হবে কত 120, এটার মান যদি এক্সের মান যদি 60 হয় তাহলে এই কোণটার মান হবে 120, তাহলে উল্টা দিকের কোণটা কত হবে, টোটাল মিলে হবে একটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমি 360 ডিগ্রি থেকে যদি আমি 120 বিয়োগ করে দেই, তাহলে দেখো আলটিমেটলি আমাদের উত্তর চলে আসবে কত 240 ডিগ্রি। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, 9 নাম্বার অধ্যায় চলে আসি, ত্রিকোণমিতিক অনুপাত। ট্যান থিটার মান 4/3 হলে কোসেক থিটার সমান কত? ট্যানের সূত্র কি, লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব যদি 4 হয় আর ভূমি যদি 3 হয় তাহলে অতিভুজ কত 5 হবে।
অতিভুজ 5 কেন হবে? কারণ সমকোণী ত্রিভুজের এই মানগুলো অবশ্যই তুমি মুখস্থ রাখবে। বলে লম্ব 3 ভূমি 4 তাহলে অতিভুজ 5 হবে। লম্ব 6 অতিভুজ হচ্ছে লম্ব যদি 6 হয় ভূমি যদি 8 হয় তাহলে অতিভুজ 10 হবে। লম্ব যদি 5 হয় এবং ভূমি যদি 12 হয় তাহলে অতিভুজ 13 হবে। অর্থাৎ 3 4 5 6 8 10 5 12 13 এই তিনটা মান অবশ্যই মুখস্থ রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। 3 3 9 4 4 16 যোগ করলে 25 5 5 25 5 5 25 12 কে স্কোয়ার করলে 144 যোগ করলে 169 13 স্কোয়ার করলে 169 এর জন্য এটা এইভাবে হয়। আচ্ছা পরের কোশ্চেনটা চলে আসলাম। তাহলে লম্বর মান যদি 5 হয় এবং ভূমির মান যদি 3 হয় তাহলে অতিভুজ কি 5 হবে। আরেকবার রিপিট করি, প্রথমবার যেহেতু ভুল হয়ে গিয়েছিল। tan থিটা 4/3 তাহলে ট্যানের মান লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ হবে কত 5, যেটা আমি আগেই বলে আসলাম। অথবা খেয়াল করে দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 25, তার মানে 5 স্কোয়ার। কোসেকের মান কত? সাইনের সূত্র লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে কোসেক হবে তার বিপরীত, অতিভুজ বাই হচ্ছে লম্ব। অতিভুজের মান আমরা কত বললাম? অতিভুজের মান বললাম আমরা হচ্ছে 5, আর এখানে লম্ব হচ্ছে কত 4, তাহলে 5/4। দেখো অঙ্কটা না করে কিন্তু বের করতে পারলাম। সাইন থিটা √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত? শুধু √3 হবে। ট্যান 60 ডিগ্রি মান শুধু √3 হবে। আচ্ছা 1/√1 + tan স্কোয়ার, 1 + tan স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ারের সূত্র। সেক স্কোয়ার মানে 1 + tan স্কোয়ার, স্কোয়ার এবং রুট বাদ দিলে শুধু সেক হয়, তাহলে 1/sec, আর 1/sec মানে কি কজ। টোটালটা সূত্রের উপর ডিপেন্ড করে। 1 + tan স্কোয়ার মানে সেক স্কোয়ার, স্কোয়ার এবং রুট বাদ দিলে শুধু সেক হয়, 1/sec মানেই হচ্ছে কজ। কোসেক থিটা প্লাস কট থিটা 3/2 হলে কট থিটা মাইনাস কোসেক থিটা সমান কত হবে? একেবারে সহজে বোঝাই, কোসেক থিটা প্লাস কট থিটা 3/2, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা হবে 2/3। জাস্ট বিপরীতটা করে দিবা। কেন? কারণ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, তাহলে a + b আর a - b। এদিকে কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই। কোসেক থিটা প্লাস কট থিটার মান 3/2, তাহলে কোসেক থিটা মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে এটাকে জাস্ট উল্টিয়ে দিবা। এখন কোসেক থিটা মাইনাস কট থিটা কিন্তু বলেছি, কিন্তু প্রশ্ন উল্টায় দিল, কোসেক আগে না দিয়ে কট দিছে আগে, তাহলে তুমি কী করবা? শুধু সামনে মাইনাসটা দিয়ে দিবা। যদি উল্টায় দেয় তাহলে মাইনাসটা দিয়ে দিবা, তাহলে অঙ্ক করতে হবে না, অটোমেটিক অ্যান্সার তুমি বের করতে পারো দেখেই। বলে এটার অ্যান্সার কত হবে? 2/3 হবে, নিশ্চিত 2/3 হবে, নিশ্চিত 2/3 হবে। এখন 2/3 কি মাইনাস হবে না প্লাস হবে? দেখবা এটা কি কোসেক আর কট, কিন্তু এখান থেকে কট আর কোসেক যেহেতু উল্টায় দিয়েছে তার মানে এটা মাইনাস হবে। মাথায় রাখবে, আশা করি তোমরা বুঝতে পারছো। মানে অঙ্কটা করতে হবে না করে তুমি বের করতে পারবে। ট্যান থিটা মাইনাস 60 ডিগ্রি, তার ট্যান কত ডিগ্রির মান? 1/√3, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এটার পরিবর্তে 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এইদিকে আসলে হবে কি প্লাস 60 ডিগ্রি, তাহলে 30 এবং 60 মিলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে কি 1। থিটা 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে, মানে 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, মানে ঘটনা সত্য। প্রান্তীয় বাহু এবং আদি বাহু একই রশ্মি, এটাও সঠিক যেহেতু 0 ডিগ্রি। এরপর খেয়াল করে দেখো, আবার বলতেছি, সেক থিটা এবং ট্যান থিটার মান সংজ্ঞায়িত, অর্থাৎ সেক 0 ডিগ্রি মান আছে এবং ট্যান 0 ডিগ্রির মান আছে। অ্যান্সার 2 আর হচ্ছে 3, সরি 1 2 3, তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 3। ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বললে কস থিটা হবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে সাইন থিটা হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। কখন? 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এটা একটা সূত্র। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস 1, এটা একটা সূত্র, অর্থাৎ 2 আর 3 সঠিক। তাহলে আমরা 10ম অধ্যায় চলে আসলাম, দূরত্ব এবং উচ্চতা। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে গাছের দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা লম্ব ধরবো, যেহেতু 3 তার মানে √3x আমরা ধরবো, মানে কমন মানটা x নিয়ে নিব। গাছের ছায়ার দৈর্ঘ্য, এটাকে আমরা ধরবো হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কার সূত্র? ট্যানের সূত্র।
লম্ব বাই হচ্ছে ভূমি, এটা কার সূত্র? ট্যানের সূত্র। তাহলে লম্ব হচ্ছে 3x আর ভূমি হচ্ছে √3x। এক্স এক্স কেটে দিলাম, তাহলে উপরে হচ্ছে 3, উপরে হচ্ছে 3, তাহলে 3কে √3 দিয়ে ভাগ করলে একটা √3 হয়। অর্থাৎ যে কোনো সিঙ্গেল একটা সংখ্যা বা বর্ণ যেটাই বলো না কেন, যে কোনো সিঙ্গেল একটাকে দুইটা রুট আকারে লেখা যাবে। একটা 3 মানে দুটো √3 আকারে লেখা যাবে, একটা a মানে দুটো √a আকারে লেখা যাবে। তাহলে উপরের 3, নিচে হচ্ছে √3, তাহলে √3 দিয়ে সিঙ্গেল 3কে ভাগ করলে √3 হয়। তাহলে tan √3 মান আছে tan 60 ডিগ্রি হয়ে গেল ক নাম্বার। সেমভাবে পরের কোশ্চেনটাও তোমরা করতে পারবে। অবনতি কোণ বলুক আর উন্নতি কোণ বলুক, যেটাই বলুক না কেন, দেয়ালের দৈর্ঘ্য এটাকে আমরা লম্ব ধরবো, সাইড দৈর্ঘ্য এটাকে আমরা ধরবো হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan। তাহলে 1/√3 মানে 30 ডিগ্রি, 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি। একটি মইয়ের দৈর্ঘ্য, মইটাকে আমরা অতিভুজ আকারে কল্পনা করতে পারি এবং ছায়ার দৈর্ঘ্য এটাকে আমরা ভূমি নিতে পারি, সেটা যাই হোক না কেন, কিন্তু এখানের মানটা হচ্ছে সমান 1:1। তার মানে 45 ডিগ্রির ক্ষেত্রে একমাত্র সবগুলোই সমান হয়, ট্যান কট, সেক কোসেক, সাইন কজ। 45 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মানগুলো সবসময় কী হবে? 1:1 মানে সমান হবে। এই জন্য এটা না দেখে তুমি উত্তর করতে পারবে। একটি খুঁটির দৈর্ঘ্য 20, ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি? তাহলে 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য সেম হবে, কারণ 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমিটা সেম হয়, তার মানে অ্যান্সারটা কি সেমই হবে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র প্রথম খুঁটির শীর্ষ এবং দ্বিতীয় খুঁটির গোড়ার দূরত্ব কত, অর্থাৎ এইটার মান বের করতে বলেছে, সম্পূর্ণ এই অংশের মানটা বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা অতিভুজ হিসেবে ধরতে পারি। অতিভুজের আমরা জানি সাইন হচ্ছে অতিভুজ বের করার একটা সূত্র, কজ হচ্ছে অতিভুজ বের করার একটা সূত্র। সাইনের সূত্র কি? লম্ব বাই হচ্ছে অতিভুজ। এখানে লম্বর মান হচ্ছে 10 আর অতিভুজের মান আমরা বের করব। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এখানে খেয়াল করে দেখো 20 হয়ে যাচ্ছে। প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য, তাহলে প্রথমে এই খুঁটির এই ছায়ার দৈর্ঘ্য এইটার মান কত? এইটার মান কত? তাহলে এই 10 দিয়ে বের করতে পারবো। মানে এই এখানে 10 মানটা দেওয়া আছে, তাহলে প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য লম্ব বাই হচ্ছে ভূমি 10 দেওয়া আছে, tan 30 ডিগ্রির মান কত? লম্ব বাই হচ্ছে tan 30 ডিগ্রির মান হচ্ছে কত? 1/√3। তাহলে √3 দিয়ে গুণ করলে আর স্পষ্ট উত্তর চলে আসছে √10√3। অর্থাৎ খেয়াল করে দেখো, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্বের মান হচ্ছে 10, আমাকে এইটার মান বের করতে হবে। আর এখানে বলা হয়েছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে 10কে গুণ করলে 10√3। প্রথমে দেখতেছো 261টি আম, 3 ভাইয়ের মধ্যে 3টা অনুপাত দেওয়া আছে। এই অনুপাতে যদি বিভক্ত করে দেওয়া হয় তাহলে প্রথম ভাই কতটি আম পাবে। এখানে দ্বিতীয় ভাইয়ের কথা প্রশ্নে বলা হতে পারে, 3 নম্বর ভাইয়ের কথা বলা হতে পারে। এটা নিয়ে আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে জেলে, একজন জেলে বা 3 জন জেলে মিলে অনেকগুলো মাছ ধরেছে, সেই মাছটা বিভক্ত করে নেবে, সেটাও আসতে পারে। যে কোনো কিছু নিয়ে কিন্তু আসতে পারে। 3 জন খেলোয়াড় রান করেছেন, সেটা নিয়েও আসতে পারে। মানে মূল কথা হচ্ছে বেসিক কোশ্চেনটা তুমি বুঝতে পারো কিনা। এখানে দেখো, যদি আমাদের অনুপাতটা ঠিক এইভাবে থাকে ভগ্নাংশ আকারে, তাহলে হর 3টার হর আগে নিয়ে লসাগুটা বের করবে। লসাগু দেখতে পাচ্ছি আমরা 45, অর্থাৎ 3, 5 এবং 9-এর লসাগু হচ্ছে 45। তাহলে এই 45 দ্বারা সবাইকে গুণ করে দাও। সবাই বলতে 1/3, 1/5, 1/9কে গুণ করলে আমরা একটা সরল অনুপাত পেলাম, যে অনুপাতটা হচ্ছে কত? 15:9 অনুপাত হচ্ছে 5। এই 3টে অনুপাত যোগ করলে আমরা পাবো হচ্ছে কত? 29। দেখো 3টে অনুপাত যোগ করে আমরা 29 পেলাম। তাহলে টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 29, আর টোটাল আমের সংখ্যা হচ্ছে 261টি, মানে 261। তাহলে প্রথম ভাইয়ের জন্য হচ্ছে 15, দ্বিতীয় ভাইয়ের জন্য হচ্ছে 9, তৃতীয় ভাইয়ের জন্য হবে কত? 5। অর্থাৎ 3টা অনুপাত কিন্তু সরল অনুপাতে হয়ে গিয়েছে। তাহলে যেহেতু আমাদের প্রথম ভাইয়ের কথা বলা হয়েছে, তাহলে 29 ভাগের হচ্ছে 15 ভাগ সে পাবে, দ্বিতীয় ভাই পাবে 29 ভাগের হচ্ছে 9 ভাগ, তৃতীয় ভাই পাবে হচ্ছে 29 ভাগের 5 ভাগ। আমার মনে হয় তোমাদের কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। আরেকবার কথাগুলো শুনে অবশ্যই বুঝে নিবা ভালো করে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা নিয়ে আমাদের সৃজনশীলে কোশ্চেন অনেক সময় থাকে। তাহলে সৃজনশীল ক্ষেত্রে যেন ভুল না হয়, সেটাও তুমি এই সূত্রটা প্রয়োগ করতে পারো। মানে মূল কথা, উত্তরটা ঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য। সংক্ষেপে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলছে 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধির কথা বলা হয়েছে, তাহলে জাস্ট এই ফর্মুলাটা প্রয়োগ করে দাও। কি হবে? বৃদ্ধির হার
যদি এখানে হ্রাস পাই বলতো তাহলে আমরা মাইনাস করে দিতাম। তাহলে 100 প্লাস বৃদ্ধির হার হোল স্কোয়ার ভাগ হচ্ছে 100 মাইনাস হচ্ছে দেখতে পাচ্ছ আবার 100, মানে এই ফর্মুলা প্রয়োগ করে তোমাকে সেটা করতে হবে, তখন উল্টা হবে 100 মাইনাস সেটা হবে। যা হোক, তাহলে আমাদের আশা করি তোমরা কোশ্চেনটা বুঝে ফেলেছো। তাহলে এটার উত্তর হবে কত? খ 44%, ডিরেক্ট চলে আসবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজের 3টি কোণের অনুপাত। সবার আগে জেনে রাখো ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি বা এক সরল কোণ বা 2 সমকোণ হয়। তাহলে 3টা কোণ এখানে যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে আমরা এক্স ধরে নিব সাধারণ মানটা, 3x 4x 5x ইকুয়াল হচ্ছে 180। তাহলে যোগ করে ভাগ দিলে আমরা এক্সের মান পাবো হচ্ছে 15। তাহলে 15 দ্বারা 3কে গুণ করলে প্রথম কোণের মান, এবং 15 দ্বারা 5কে গুণ করলে সবচেয়ে বড় কোণটার মান পাবো। তাহলে বিয়োগ করলে আমরা মান পেয়ে যাবো 30। আই থিঙ্ক সবার ক্লিয়ার। আচ্ছা, পরের কোশ্চেন যেটা দেওয়া আছে, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক্স একক হলে আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা হবে 4a আর কর্ণ হবে a√2 বা √2a, যেটাই মনে করো তুমি। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা হবে 4 বাহুর যোগফল 4a আর কর্ণ হবে a√2। আমাদের প্রশ্নে অনুপাত বের করতে বলেছে, অনুপাত বের করতে আমরা করব। তাহলে 4a অনুপাত হচ্ছে a√2, তাহলে এ আর এ বাদ দিয়ে দাও, 4কে √2 দিয়ে ভাগ করলে 2√2 হয়। তাহলে আমাদের উত্তর হবে কত? 2√2 অনুপাত হচ্ছে 1। অনুপাতের আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ, যেহেতু 11 অধ্যায়টা একটু বড়, 11.1 11.2 কোশ্চেন একটু বেশি হবে। এ অনুপাত বি, বি অনুপাত সি দেওয়া আছে, অর্থাৎ বি হচ্ছে 2 বার, এ অনুপাত বি, বি অনুপাত সি। বি কিন্তু 2 বার, তাহলে হলে এ অনুপাত বি অনুপাত সি মানে সরল অনুপাত করতে হবে। তুমি প্রথমে এ অনুপাতটা লিখবে, অথবা না লিখে ডিরেক্টলি তুমি করতে পারো। দেখো বি যেহেতু 2 বার, তাহলে নিচের বি দ্বারা আমি উপরের দুটোকে গুণ করব, আবার উপরের বি দ্বারা নিচের দুটোকে গুণ করব। এ অনুপাত বি, তার নিচে লিখলাম বি অনুপাত সি। বি যেহেতু ডাবল আছে, তাহলে নিচের বি দ্বারা উপরের দুটোকে গুণ করলে কি হবে? দেখতেই পাচ্ছ, 3 × 5 = 15, 4 × 5 = 20। আবার উপরের বি দ্বারা নিচের দুটোকে গুণ করলে কি হবে? 3 × 5 = 15 এবং হচ্ছে দেখো আবার তার সাথে হচ্ছে 28 বা 4 × 5 = 20, যেটাই হোক না কেন। তাহলে আমরা এই সরল অনুপাতে তখন নিয়ে আসতে পারি। তাহলে বি ডাবল ছিল, তাহলে বি আমরা 2 বার নিয়ে আসতে পারলাম, হয়ে গেল। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের উত্তর হবে কত? উত্তর হচ্ছে ক নাম্বার। ক নাম্বার উত্তর দেখতে পাচ্ছি 15 অনুপাত 20 অনুপাত হচ্ছে 28। এটাও তাহলে সহজ হয়ে গেল। সেমভাবে আমরা 82 নাম্বার কোশ্চেনটা করতে পারি। সি কোণের মান কত? তুমি প্রথমে এই উপরের নিয়মটা ফলো করে এ অনুপাত এ কোণ অনুপাত বি কোণ সমান বি কোণ অনুপাত সি কোণ, বি কোণ দ্বারা সবাই গুণ করব। সেমভাবে তুমি এ কোণ আর বি কোণ সি কোণ বের করে দেখো, উত্তর হবে 1 অনুপাত 2 অনুপাত 3। এ কোণ অনুপাত বি কোণ সমান, আবার বি কোণ অনুপাত সি কোণ সমান একটা মান আসবে। তাহলে বি কোণ দিয়ে উপরে দুটোকে গুণ করব, উপরের বি কোণ দ্বারা নিচে দুটোকে গুণ করব। অর্থাৎ 1 দ্বারা আমি 2 এবং 3কে গুণ করব, আবার 2 দ্বারা আমি 1 এবং 2কে গুণ করব। তার মানে আলটিমেটলি আমাদের রেজাল্ট আসবে কত? 1 অনুপাত 2 অনুপাত 3। তাহলে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে 1 মানে এক্স, 2 মানে 2x, 3 মানে 3x। তাহলে x প্লাস 2x প্লাস 3x সমান হচ্ছে 180। ভাগ করলে x এর মান বের হবে 30। তাহলে x এর মান যদি 30 হয় তাহলে প্রথম কোণের মান 30 ডিগ্রি, x এর মান যদি 30 হয় তাহলে দ্বিতীয় কোণের মান 2x মানে 60 ডিগ্রি, x এর মান যদি 30 হয় তাহলে 3 নাম্বার কোণের মান 3x, 3 × 3 = 90 ডিগ্রি হয়ে গেল। তো সি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, পরের কোশ্চেন, 5, 10 এবং 8 এর চতুর্থ সমানুপাতি কি? চতুর্থ সমানুপাত যদি আমরা x ধরি তাহলে 5 অনুপাত 10 আর 8 অনুপাত হবে সেই চতুর্থ অনুপাতে x। দেখো 5 ভাগ হচ্ছে 10, 8 ভাগ হচ্ছে x, আলটিমেটলি আমাদের আনসার চলে আসবে কত? 16। দেখো চলে আসলো। ওকে, একটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে, যেটা আমরা আগেই সূত্র দেখে আসলাম, এই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি। দেখো 10% বাড়ালে প্রশ্নে বলা হলো, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু এই মানটা বের করতে পারবো। দেখতেই পাচ্ছ 100 প্লাস বৃদ্ধির হার হোল স্কোয়ার ভাগ হচ্ছে 100 মাইনাস হচ্ছে 100। কর্ণের দৈর্ঘ্য, আয়তের কর্ণের সূত্র হচ্ছে এইটা। আয়তের কর্ণের সূত্র √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তর কথা কিন্তু বলছি। আর যদি বর্গক্ষেত্র বলা হয় তাহলে হবে a√2। বর্গ যদি বলা হয় তাহলে a√2, আর আয়তক্ষেত্র বললে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। অনেক ক্ষেত্রে আয়তক্ষেত্রের কথা বলে অঙ্কটা তোমাদের এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখবে আমাদের অ্যান্সার শুধু 1 আর 2 মিলবে।
3 নাম্বারটা কিন্তু হয় না। আচ্ছা, এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 88 কেন? কারণ যদি আমি 10% বাড়াই তাহলে 8 মিটার বাড়বে। 80কে 10% করলে 8 মিটার হয়, তাহলে আগে 80 এখন 10% বাড়লো, তার মানে 88। ঠিক আছে, অ্যান্সার 1 আর হচ্ছে 2। আচ্ছা, পরে যে কোশ্চেনটা, ত্রিভুজের 3টি কোণের অনুপাত, যেটা আমরা আগেই দিয়েছি, মানে এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এটা নতুন করে না বললাম, দেখতেই পাচ্ছ। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 30 ডিগ্রি, মানে 2বার হয়ে গেছে একই প্রশ্ন। এটা আমি আগে আলোচনা করে দিয়ে আসছি। আচ্ছা, 86 নাম্বার কোশ্চেন দেখি। একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি মানে প্রথমটা আর 3 নাম্বারটা। প্রান্তীয় রাশি মানে প্রথম আর তৃতীয় বোঝায়। তাহলে মধ্য সমানুপাতি কোনটি? তাহলে মধ্য সমানুপাতির সূত্র হবে √, প্রথম রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি। মধ্য সমানুপাতির মানটা হবে √, প্রথম রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি। এইটা মেনটেন করে, মানে এই সূত্রটা তোমাকে মুখস্থ করে এটা মনে রাখতে হবে। দেখো, P + Q + R ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি P², খেয়াল করে দেখো, Q² = PR, মানে A অনুপাত B অনুপাত C হলে A/B B/C, তাহলে B² = AC। এখান থেকে Q² = PR, এটা সঠিক নিশ্চিত। পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করব, অর্থাৎ কিউকে P দ্বারা ভাগ করব। আবার খেয়াল করে দেখো, Q/R, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। P/Q, Q/R, আমাদের অ্যান্সার 1 আর হচ্ছে 2 হলো। সেমভাবে আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, দুইটি সংখ্যার অনুপাত 5:4, এদের লসাগু 120 হলে গসাগু কত? দুটি সংখ্যা হচ্ছে 5 আর হচ্ছে 4, অনুপাত থাকলে সঙ্গে সঙ্গে x ধরে নিবে, তাই লসাগু হবে দুটি সংখ্যা 4x এবং 5x এর লসাগু হবে, দেখতে পাচ্ছি 20x গুণ করলে, তাহলে 20x = 120, লসাগু হচ্ছে 120, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কত? 5। তাহলে এই 5টাই হবে আসলে গসাগু, কারণ 5x এবং 4x এর মধ্যে মিল হচ্ছে শুধুমাত্র x, এই জন্য গসাগু হবে x এর মান। আমরা চলে আসলাম 12 নম্বর অধ্যায়। 3 এবং -5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? কোন চতুর্ভাগে অবস্থিত সেটার কথা বলা হয়েছে। 3 অনুপাত হচ্ছে কি, 3 - 5। যদি এইটা একটা গ্রাফ হয় x এবং এটা হচ্ছে আমাদের কাছে x প্লাস, এটা হচ্ছে আমাদের কাছে x মাইনাস, মানে প্রাইম, এইটা হচ্ছে y প্লাস, এটা হচ্ছে y মাইনাস প্রাইম। তাহলে এখান থেকে স্টার্ট হবে, এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরে আসবে, এটাকে আমরা বলি হচ্ছে, তাহলে এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং এই লাস্টেরটা হচ্ছে কত? 4 নাম্বার। এই যে হচ্ছে আমাদের 4টা মানে 4টা চতুর্ভাগ কোয়াড্রেন্ট। এই 4টা চতুর্ভাগে প্রথম ভাগে সবাই প্লাস, এই জন্য প্লাস প্লাস। তো বিপরীত হবে তার তৃতীয় ভাগ মাইনাস এবং মাইনাস। এই আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার ভাগে প্রথমে মাইনাস, পরে প্লাস, মাইনাস এবং প্লাস। তো এটার বিপরীত হবে এইটা প্লাস এবং হচ্ছে মাইনাস। তাহলে এবার তুমি প্রশ্ন মানের দিকে তাকাও। প্রথম হচ্ছে +3, তাহলে +3 দিকে যাব, -5 নিচের দিকে নামবো, তাহলে আমাদের অ্যান্সার কত? চতুর্থ চতুর্ভাগ। পরের কোশ্চেনটাই বুঝে নাও একটু। 4x - 3y = হচ্ছে 10, x - y = হচ্ছে 1 হলে x এর মান কত? তোমাকে দেখতে হবে সিঙ্গেল x এর মান বলছে না সিঙ্গেল y এর মান বলছে। যদি সিঙ্গেল x এর মান বলে তাহলে y-টাকে 0 করে দাও, y-টাকে 0 করে দাও। এখন এখানে y হচ্ছে 3y, এখানে সিঙ্গেল একটা y আছে, তাহলে এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, মানে সবাইকে 3 দ্বারা গুণ করি, খেয়াল করে দেখো 3 দ্বারা গুণ করি, তাহলে 3x 3y আর হচ্ছে কত? 3। এখন যদি আমি বিয়োগ করে দেই, তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে একটা x, আর 3y কাটা যাচ্ছে, 10 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 7, তাহলে অ্যান্সার হচ্ছে কত? একেবারে 7। খুব সহজে বের হয়ে গেল। অর্থাৎ যেটার মান বের করতে বলবে সেটাকে রেখে বাকিটাকে 0 করে দাও। যেমন আমি আর একটা কোশ্চেন দিয়েছি এরকম, দেখো x - 2y = হচ্ছে 8, 3x - 2y = 4 হলে সমীকরণ জোটের x এর মান কত? এখানে আবার x এর মান বলছে, তাহলে y-কে আমরা 0 করব, y 2y, এখানে 2y, তাহলে জাস্ট বিয়োগ করে দিব, 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে দাও, অটোমেটিক মান প্লাস এটা চলে আসবে। হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, পরে যে কোশ্চেনটা আছে 92 নাম্বার, 3x - y এবং 6x + 2y 12 এবং হচ্ছে 17। আমাদের মূল বইয়ে 227 নাম্বার পেজে চলে যাও, 227 নাম্বার পেজে একটা বক্স দেওয়া আছে, এই সমঞ্জস কতগুলো সমাধান আছে এবং নির্ভরশীল এবং অনির্ভরশীল এই কথাগুলো নিয়ে আমি পাশে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। আমি প্রথমে x এর সহগগুলো নিয়ে আলোচনা করব। x এর সহগের মধ্যে প্রথম হচ্ছে 3, তার মানে x এর সহগে দেখতে পাচ্ছ এখানে x এর সহগ হচ্ছে কি 3, এই যে x এর সহগ আমি এখানে 3 লিখলাম, এখানে 3 হবে। আর নিচে x এর সহগ হচ্ছে কত? 6, তাহলে ভাগ করলে আমাদের কত আসবে? হাফ আসবে, হাফ।
পরেরটা, এখানে এক্সের সহগ হচ্ছে কত, -1, এখানে এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে -1, এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে 2, তাহলে -1 ভাগ হচ্ছে 2 মানে -12। আবার পরেরটায় 12 হচ্ছে কত, 17, তাহলে উপরে 12 নিচে হচ্ছে 17, তাহলে এটাকে বলা হয় ধ্রুবপদ, যার সাথে এক্স ওয়াই থাকবে না সে হবে ধ্রুবপদ। তাহলে এক্সের সহগ, ওয়াই সহগ এবং ধ্রুবপদের সহগ কারোর সাথে কারো মিল নাই। এক কথায় এক্সের সহগের সাথে ওয়াইয়ের সহগের কোনো মিল নাই। এক্স যদি ওয়াইয়ের সহগের উপর মিল না থাকে, এক্সের সহগের সাথে যদি ওয়াইয়ের সহগের মিল না থাকে, তার মানে এক্স ওয়াই একে অপরের উপরে নির্ভরশীল না, অনির্ভরশীল। ঘটনা সত্য, সমঞ্জস এবং এদের একটি মাত্র সমাধান থাকবে। এক্স এবং ওয়াই যদি না মিলে তাহলে বুঝে নিবা এরা কারো উপরে কেউ ডিপেন্ড করে না। তাহলে সমঞ্জস, উত্তর সমঞ্জস, এদের একটা সমাধান থাকবে এবং এরা পরস্পর অনির্ভরশীল, নির্ভরশীল না। আই থিঙ্ক ক্লিয়ার। বাকিটা তোমরা 227 নম্বর পেজে একটা বক্স দেওয়া আছে, সেখান থেকে শিখে নেবা। আচ্ছা, আমরা আরেকটা দেখতে পাচ্ছি, 4x - 3y = 10 এবং x - y = 1 সমীকরণ দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত। এইখানে যে কোনো একটা সবচেয়ে ভালো হয় সমাধান না করে এইখানে যে কাজটা সমাধান করতে পারলে খুবই ভালো, তাড়াতাড়ি করতে পারলে। আরেকটা হতে পারে, এখানে যে অপশনগুলো যে মান দেওয়া আছে এই মানগুলো দিয়ে ট্রাই করে দেখবে। যদি আমি এক্সের মান 3 ধরি, 3 3 4 12, আর এখানে 3 × 9 খেয়াল করে দেখো, 3 4 12, এখানে 3 × 9 6, তাহলে 12 থেকে 6 বিয়োগ করে আমাদের 10, এটা বলতেছি। আবার দেখো এক্স - ওয়াই = কত, 1, তাহলে এখানে কোন মানটা বসালে, তোমরা আরেকবার চেক করে দেখবা, কোশ্চেন তো ভুল থাকতেই পারে, তোমরা চেক করে দেখবা এক্স এবং ওয়াইয়ের মান বসালে কোনটার সাথে মানটা আসলে মিলে। অর্থাৎ সমাধান আগে বের করে নিতে হবে। সমাধান বের করে তুমি ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে, কোথায় এরা ছেদ করবে। মূল কথা, দুটোর উত্তর বের করতে পারলে সেটা ছেদবিন্দুর স্থানাঙ্ক আপনি বের করতে পারবেন। যেমন খেয়াল করে দেখো, এখানে যদি আমি 3 বসাই আর এখানে যদি আমি 2 বসাই, বিয়োগ করলে কিন্তু 1 হয়, তার মানে আমি লাস্টেরটা উত্তর হিসাবে নিতে পারি। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে 3 4 12 এবং এখানে হচ্ছে 3 × 9 6, এটা মিলতেছে না, সম্ভবত এখানে কোশ্চেন একটু সমস্যা হতে পারে। আচ্ছা, পরে আমি চেক করে দেখবো, 93 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপর দেখি আমরা সসীম ধারা এ বি সি ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে, ক্রমিক পদ মানে পর পর পদ, তাহলে এ আর সি যোগ করে 2 দিয়ে ভাগ করলে বি বের হবে, বি আর ডি যোগ করে 2 দিয়ে ভাগ করলে সি বের হবে, অর্থাৎ প্রথমটা আর 3 নাম্বারটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানেরটা বের হবে। এটাই হচ্ছে সমান্তর ধারার সূত্র। আচ্ছা, 1 + 4 + 1 + 4 + 16 ধারাটির কোন পদ বলা হয়েছে 1024। আমরা জানি কোন পদ কত নাম্বার পদ, এই প্রশ্নগুলো বললেই n তম পদের মানটা বের করতে হবে। এখানে তোমরা যে ফর্মুলাটা দেখতেছো এটা ঠিক না, এটা ভুল আছে, তো এটা বুঝে নিবা। তোমরা আগে দেখবে এটা কোন ধারা, এটা কি ধারা। এটা আমরা দেখতে পাচ্ছি 4 × 4, 4 × 4 = 16, অর্থাৎ এটাকে আমরা দেখতে পাচ্ছি গুণোত্তর ধারা। তো যদি গুণোত্তর ধারা হয় তাহলে সূত্র হবে ar⁻n - 1। কোন পদ বললে এটা বোঝাবে, ar⁻n - 1 এটা বোঝাবে। আশা করি তুমি বিষয়টাগুলো বুঝতে পারছো। তাহলে ar⁻n - 1 হচ্ছে গুণোত্তর ধারার n তম পদ, আর সমান্তর ধারার n তম পদ a + n - 1 ইন্টু হচ্ছে d। 1 1/3, 1/7, 1/15 অনুক্রমটির সাধারণ পদ কোনটি, মানে কমন পদ। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে কাজটা করবে, এনের মান 1 ধরো, দেখো প্রথম পদ মিলে কিনা, এনের মান 2 ধরো, দেখো দ্বিতীয় পদ মিলে কিনা, এনের মান 3 ধরো, 3 নাম্বার পদ মিলে কিনা, এনের মান 4 ধরো, দেখো 4 নাম্বার পদ মিলে কিনা। অর্থাৎ অপশন দেখেই তুমি এটার উত্তর বের করতে পারবে। এনের মান যদি 1 বসাই তাহলে প্রথমটা মিলে, এনের মান 2 বসালে আর দ্বিতীয়টা মিলতেছে না, তোমার এটা হবে না। সেমভাবে এনের মান 2 বসালে 1/4 হয়, এটা মিলতেছে না। এনের মান 2 বসালে এবার দেখো 1/3 হয়, এনের মান 3 বসালে আবার 7 হয় না, তার মানে উত্তর লাস্টেরটা হবে এটা। আচ্ছা, পরের কোশ্চেন, অনুক্রমটি 4 নাম্বার পদ, যেহেতু এটা একটা গুণোত্তর ধারা তাহলে ar⁻n - 1, 4 নাম্বার পদ তাহলে ar³ মানে 4 - 1। প্রশ্নে এখানে সাধারণ অনুপাত আর এর মানটা কীভাবে বের করবা, পরের পদকে আগের পদ দিয়ে ভাগ, পরের পদকে আগের পদ দিয়ে ভাগ। প্রথমটা যেহেতু ভগ্নাংশ তাহলে প্রথমটা বাদ দিয়ে পরের দুটা করো, অর্থাৎ √3 কে -1 দিয়ে ভাগ করলে আমাদের আর এর মানটা চলে আসবে, মানে -√3। ওই দেখো পাশে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি log3 + log9 + log27। দেখো এটা কীভাবে ভাগ করেছি, ঠিক এইভাবে করে তোমাদেরকে এটা আগে বুঝে নিতে হবে। লগ একটা বেজ ধরবো, লগ বেজ হচ্ছে 3, log3 log3² log3³। তার মানে যদি
2 সামনে নিয়ে আসি তাহলে 2 log 3, 3 সামনে নিয়ে আসি 3 log 3। তাহলে দেখতে পাচ্ছি এটা আসলে একটা সমান্তর ধারা, যার সাধারণ অন্তর 2টা log 3 থেকে একটা log 3 বিয়োগ করলে আর একটা log 3 হয়, তাহলে সমান্তর ধারার এটা হবে log 3। এবার বলছে সপ্তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 7 মাইনাস 1 ইন্টু ডি, 7 মাইনাস 1 মানে 6, তার মানে a প্লাস 6d, a প্লাস 6d, এ হচ্ছে log 3 আর 6d, ডিও হচ্ছে log 3, তাহলে 7 log 3। 7টাকে পাশে নিয়ে আসো, তাহলে আমাদের অ্যান্সার যত আসে সেইটাই অ্যান্সার আসবে কিন্তু এইটা। ওকে, 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4, গুণোত্তর ধারাটির প্রথম 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত? দেখব এইটা কি জোড় না বিজোড়, এই সংখ্যাটা কি জোড় না বিজোড়। এটা চেনার উপায় হচ্ছে এনের মান বসায় ট্রাই করা। এনের মান যদি 1 বসাই তাহলে 2 অক্ষে 2 আর 1 যোগ করলে 3, বিজোড় সংখ্যা। এনের মান যদি 2 বসাই 2 দুগুণে 4 আর 1 যোগ করলে এটাও বিজোড় সংখ্যা, তার মানে এটা একটা বিজোড় সংখ্যা। বিজোড় যদি বিজোড় হয় তাহলে প্রথম 3টা যোগ করে দেখবে রেজাল্ট কি আসে। প্রথম 3টা যোগ করে দেখলাম, রেজাল্ট আসে হচ্ছে 4। যদি এটার মান জোড় আসতো তাহলে প্রথম 2টা যোগ করতাম, খুবই সহজ একটা নিয়ম। যদি আমরা দেখি এই বীজগাণিতিক রাশিটা জোড় হয় তাহলে প্রথম 2টা যোগ করবা, আর যদি বিজোড় হয় তাহলে প্রথম 3টা যোগ করবা, যা মনে হয় তাই থাক, অ্যান্সার মিলে যাবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 4। 2a প্লাস বি প্লাস সি সমান 162 গুণোত্তর ধারাভুক্ত হলে সি এর মান কত? সি এর মানটা কত? তাহলে সি এর মান বের করার আগে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার 2 3 4 5 নাম্বার পদের মান দেয়া আছে। তাহলে পঞ্চম পদের মান আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান 162। এখানে এর মান হচ্ছে 2, সাধারণ অনুপাত আর এর মান নাই, তাহলে 2 দ্বারা 162কে ভাগ করলে 81, তাহলে আর এর মান হবে কত? 3। আর এর মান হচ্ছে 3। আমাকে বের করতে হবে সি এর মান। 1 2 3 4, সি হচ্ছে 4 নাম্বার পদ মানে এ আর কিউব, তাহলে 2 ইন্টু 3 উপরে কিউব করলে আমাদের অ্যান্সার চলে আসবে কত? দেখতেই পাচ্ছ 54। অনুপাতের সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? প্রশ্নে লেখা আছে যদি কোনো সরল রেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণভাবে মিলে যায়, সেই ক্ষেত্রে সরল রেখাটিকে প্রতিসাম্য রেখা বলা হয়। তাহলে সমবাহু 3টা বাহুই যেহেতু সমান, তাহলে 3টাকে সমান ভাগে ভাগ করা যাবে বলেই আমরা এটা বলতে পারি 3। অনুরূপ প্রশ্ন অনেকগুলো আছে। সমদ্বিবাহু, তাহলে তো সমদ্বিবাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আসে? উত্তর হবে 1টি। বিষমবাহুর ক্ষেত্রে উত্তর হবে কোনো নাই, কোনোটা মিলবে না। বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি? এটা হবে অসংখ্য। একটি বর্গের প্রতিসাম্য রেখা কতটি আছে? 4টা, 4টাই হবে। রম্বসের ক্ষেত্রে হবে 2টি। তারপরে একজন মানুষের চিত্রে কয়টি প্রতিসাম্য রেখা পাওয়া যাবে? উত্তর হবে 1টি। একটি সুষম ষড়ভুজের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? এটা হবে 6টি। নিচের কোনটি আদর্শ প্রতিসাম্যের উদাহরণ? সেটা হবে বৃত্ত আদর্শ। এবার আসি পরের এমসিকিউ। এম এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? এম যে বিন্দুতে সাপেক্ষে বস্তুটি ঘোরে তা হলো ঘূর্ণন কেন্দ্র, যেমন বৃত্তের কেন্দ্র বলতে পারো। ঘূর্ণনের সময় যে পরিমাণ কোণ ঘোরে, এখানে ঘোরে হবে, তা হলো ঘূর্ণন কোণ। একবার পূর্ণ ঘূর্ণন কোণের পরিমাণ হবে 360, অর্ধ ঘূর্ণন হবে 180। তার মানে এমকে ঘূর্ণন কোণ করতে হলে পুরাটা ঘুরে আসতে হবে 360। সেমভাবে 8-এর ক্ষেত্রে ঘটনা হবে অর্ধেক, তার মানে 180। এসের ক্ষেত্রে এটাও হবে অর্ধেক, এটা হবে 180। এরপর দেখতে পাচ্ছ পাখার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ কত? পুরোটা ঘুরে আসবে 360 ডিগ্রি। 3 পাখার ক্ষেত্রেও 120 ডিগ্রি, 60 60 60। 4 পাখা বিশিষ্ট বলছে ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্যতার অর্ধমাত্রা কতটি? অর্ধমাত্রা বলছে, পূর্ণমাত্রা বলে নাই, অর্ধমাত্রা বলেছে। উত্তর হবে 2টি। কেন? 4 পাখা বিশিষ্ট ফ্যানের একবার পূর্ণ ঘূর্ণনে ঠিক 4টি অবস্থানে, প্রথমে থাকে 90 ডিগ্রি, এরপরে 180, এরপরে 260, এরপরে 360 ডিগ্রি, মোট 4টা। যেহেতু প্রশ্নে বলা হয়েছে অর্ধেক, তাহলে উত্তর হবে কত? 2। জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসাম্যতার মাত্রা কয়টি? তাহলে জেডের ক্ষেত্রে হবে 2টি। ই বর্ণটির ঘূর্ণন প্রতিসাম্যতার মাত্রা কয়টি? এটা হবে 1টি। গোলকের মাত্রা কয়টি? গোলকে হবে 3টি, গোলকের মাত্রা হবে 3টি। ঘূর্ণন প্রতিসাম্যতা নির্ণয়ের জন্য কয়টি বিষয় লক্ষ্য রাখতে হয়? সেটা হবে 4টি। এবার আসি আমরা অনুপাত, সদৃশ্যতা এবং প্রতিসাম্যতা। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য বা অন্তর পার্থক্য মানে বিয়োগফল, সেটা হবে 6 ডিগ্রি। তাহলে 90 থেকে 6 ডিগ্রি বিয়োগ করে 2 দিয়ে ভাগ দাও, ছোটটার মান বের হবে আর বাকিটা হবে বড়টার মান।
আবারও বলতেছি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে যে কয় ডিগ্রি পার্থক্যর কথা বলা হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিবা, অ্যান্সার বেরিয়ে আসবে ছোটোটার মান। আর বড়টা বলে 6 লাস্টে যোগ করে দেবো, 4 বললে 4 যোগ করে দেবো। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর পরিমাণ, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় 3টা বাহুর মান মনে রাখবা, কমন মান 3 4 5 6 8 10 5 12 13, 3 4 5 6 8 10 5 12 13, এই মানগুলো অবশ্যই মনে রাখবে, এই মানগুলো অবশ্যই মনে রাখবে। আরেকটা আছে 1 1 √2 এ রুট এ এর বা √2a এরকম মান আসবে, ওটা পরে বলতেছি, জাস্ট এই 3টা মান অবশ্যই মনে রাখবে। খুবই সহজ একটা এমসিকিউ যদি এই সূত্রটা মনে রাখতে পারেন। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটির উচ্চতা কত? ত্রিভুজটির উচ্চতা বা মধ্যমা বললে আপনাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আবারও বলতেছি, এখানে দেয়া আছে দেখতেই পাচ্ছেন। আবারও বলতেছি, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। সেটা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা হচ্ছে √3/2, √3a/2। সমবাহু ত্রিভুজের মধ্যমা অথবা উচ্চতা বললে সূত্রটা মনে রাখবেন √3a/2। এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য, যেটা 4 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে এর পরিবর্তে 4 সেন্টিমিটার বসিয়ে দেন, দেখেন খুব ইজিলি আমাদের আনসারটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন অ্যান্সারটা চলে আসবে কত? 2√3। খুবই সহজ একটা এমসিকিউ যদি আপনি এইটা মনে রাখতে পারেন। সমবাহু ত্রিভুজ নিয়ে আর একটা এমসিকিউ আছে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3। এখন ক্ষেত্রফল 25√3, ক্ষেত্রফলের সূত্রটা আমাকে জানতে হবে √3²/4। তাহলে √3²/4 এটার মান দেওয়া হয়েছে 25√3। দুই পাশ থেকে √3 এবং √3 বাদ দিয়ে দেন এবং আর গুণ করে দেন, দেখেন 4 25 100 হয়ে যাবে। তাহলে স্কোয়ার সমান হচ্ছে 100, তাহলে শুধু এর মানটা হবে 10। খুবই সহজ কিন্তু এমসিকিউটা যদি আপনি আসলে মূল সূত্রটি জানেন। এভাবে করে প্রত্যেকটার ব্যাখ্যা আপনার জন্য আমি দিয়ে দিয়েছি, আপনি কেন পারবেন না? আপনি একেবারে নতুন, আজকে আপনি আবার নতুন ভিডিও দেখতেছেন, একেবারে নতুন শিক্ষার্থী, কোনো প্রবলেম নাই। আমি প্রত্যেকটা এমসিকিউ ঠিক এভাবেই সাজিয়েছি আপনাদের জন্য। আমি 1000 2000 3000 এমসিকিউ দেই না, মাত্র 360 থেকে 390টা এমসিকিউ দিব এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য। গত বছর 360টা দিয়েছিলাম। কতগুলো কোন বোর্ডে কার কার কমন ছিল একেবারে বেসিক প্রমাণ সহ দিয়ে দিয়েছি। আপনি চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন, দেখেন প্রথম কমেন্টে তার লিঙ্ক দেয়া থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন মাত্র 360টি। আমার 1000 2000 3000 এমসিকিউ প্র্যাকটিস করতে হয় না। আমার 100 200 300 এমসিকিউ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়তে প্র্যাকটিস করতে হয় না, 10 থেকে 12টি করে করলেই হয়। সময় নেই। আপনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী কবে হবেন? আমাকে এতগুলো এমসিকিউ প্র্যাকটিস কেন করতে হবে? আমার অন্য সাবজেক্ট নেই? শুধু কি আমার ম্যাথ সাবজেক্ট? আমার তো অন্য সাবজেক্টগুলোও আছে। সবগুলো সাবজেক্টই তো আমাকে ভালো করতে হবে, তাহলে টেকনিক্যালি লেখাপড়া করতে হবে। আমি আপনাকে 50 থেকে 60টা সৃজনশীল প্রশ্ন দেব, ওটাই ইনাফ। ওখানে পুরো বইটাই কভার করা হয়েছে। বুদ্ধিমত্তার পরিচয় আপনাকে দিতে হবে। আপনি 300 400 500 1000 2000 করে সৃজনশীল প্র্যাকটিস করবেন? পাগল হয়ে গেছেন আপনি? যা হোক, আর বলতে যাচ্ছি না। কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণের মান দেওয়া থাকলে আমাকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে, হাফ AB sin থিটা। এখানে AB হবে সেই বাহু দুটির মান এবং সাইন থিটার মান হবে সেই কোণের মানটি। এটা কিন্তু সৃজনশীল ক আকারেও কিন্তু অনেক ক্ষেত্রে আসে প্রিয় শিক্ষার্থী। অবশ্যই খুব ভালো মতো করে এটা মনে রাখবেন, বলে হাফ AB sin থিটা। এটা যেন কখন হবে? দুটি বাহুর মান এবং একটি কোণের মান দেওয়া থাকলে। তাহলে দুটি বাহু একটা কোণের মান দেওয়া থাকলে আমাকে এই সূত্রটি মনে রাখতে হবে, হাফ AB sin থিটা। বসিয়ে দেখুন মানটা চলে আসবে 38.97। খুবই সহজ কিন্তু। আচ্ছা, এরপর আমি চলে আসলাম পরের যে কোশ্চেনটি। দেখেন, একটি রম্বসের দুইটি কর্ণের মান, দুটি কর্ণের মান দেওয়া থাকলে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে দুটি কর্ণের গুণফল ভাগ হচ্ছে 2, অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দুটি কর্ণকে গুণ করে দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর হবে কত? 90 বর্গ সেন্টিমিটার। খুবই সহজ কিন্তু প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, কিন্তু নিয়মটা তো বুঝতে হবে। এই কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। এর পৃষ্ঠতলের কর্ণের মানটা কত হবে? পৃষ্ঠতলের কর্ণের মানটা কত হবে? আমাকে সম্পূর্ণ পড়ার দরকার নাই তো, আমি আপনার জন্য পাশে একটা বক্সে 3টা সূত্র লিখে দিয়েছি।
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6 স্কোয়ার, এ হচ্ছে সেই ধার বা বাহুর মান। আর ঘনকের পৃষ্ঠতলের কর্ণের, শুধু পৃষ্ঠতল বলতে এক পৃষ্ঠকে বোঝায়, নিচের অংশটাকে বোঝায়। আপনি যে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনার পা যেখানে স্পর্শ করে আছে সেটা ধরতে পারেন আপনি। তাহলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য a√2, মানে √2a অনেকে পড়ে, কিন্তু আমি এটাকে সবার সামনে রাখবো, a√2 a√3। অনেক কী করে, এটাকে রুটের মধ্যে দিয়ে দিচ্ছে, এটাকে √3 মাঝখানে দিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম ভুল হয়ে যায়। আমি সেই ভুল করতে রাজি নই, আমি এটাকে সামনেই রাখবো, a√2 অথবা a√3। তাহলে এখানে বুঝতেই পারছেন ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গমিটার, তার মানে 6 স্কোয়ার সমান 96। এখান থেকে আমরা এর মানটা বের করব। আর পৃষ্ঠতলের কর্ণ মানে a√2, তাহলে আমাদের আনসারটা চলে আসবে কত, 4√3। 4√3 কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। ওকে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। আমরা এখন পরের কোশ্চেনটি চলে আসব। পরের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি সমবৃত্ত ভূমিক বেলুনের, এখানে দেখেন বেলুনের বলা হয়েছে ভূমির ব্যাসার্ধ, মানে ভূমির ব্যাসার্ধ বলতে আর এর মান, ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ব্যাস বললে 2 দিয়ে ভাগ করে আপনি ব্যাসার্ধটাকে বের করে নেবেন। উচ্চতা এইচের মান হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে উচ্চতা এইচের মান। বেলুনটির আয়তন কত ঘন সেন্টিমিটার? বেলুনটির আয়তন পাই আর স্কোয়ার এইচ। বেলুনের আয়তনের সূত্র, সিলিন্ডার বা পাইপ যদি বলা হয়, পাইপ, সিলিন্ডার বা বেলুন বললে আপনি অবশ্যই মনে রাখবেন আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এখন আপনি প্রশ্ন করতে পারেন এতগুলো কিভাবে মনে রাখবো? আপনাকে বারবার পড়ে মনে রাখতে হবে। একত্রে সবগুলো সূত্র পড়তে গেলে মনে রাখতে পারবেন না। আপনি শুধু এএমসিগুলো দিয়ে ট্রাই করে রাখেন, বলে আমি যেখানে পাইপের কথা বললাম এরকম মনে রাখতে পারেন, বেলুনের কথা বললাম, সিলিন্ডারের কথা বললাম, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের উত্তরে আসলো কত, 45 পাই। বেলুনটির ভূমির পরিধি, ভূমির পরিধির সূত্র হবে 2 পাই আর। আমি 2 পাই আর প্রয়োগ করে দেখব, 2 পাই আর, 2 পাই আর, আর এর মান 3, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হওয়ার কথা, কিন্তু এখানে বলছে 3, তার মানে এটা হচ্ছে না। এবার বলছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ। ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ। পাই তো পাই আর স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 3 9, 9 পাই, হ্যাঁ এটা মিলে যাচ্ছে। এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এইচের মান হচ্ছে এখানে 5, আর এর মান হচ্ছে 3, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, তার মানে এটা সঠিক। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম আমাদের উত্তর হবে 2 এবং হচ্ছে 3, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এটা আমাকে মনে রাখতে হবে। একটি সুষম ষড়ভুজের, মানে যার বাহু হবে 6টা, কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, এটা 16.2 উদাহরণের মধ্যে আপনি পেয়ে যাবেন। আবার 16.2 13 নম্বর অঙ্কে এটা কিন্তু পাবেন। এর ক্ষেত্রফল কত বর্গমিটার? আমরা পাশে দেখতে পাচ্ছি, যেহেতু প্রতিটি কোণের মান 6টি বাহু 6 দিয়ে ভাগ করে 60 বের করে নিয়ে আসলাম। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা। এখানে এর মানটা হবে বরাবরই 6, বির মানটাও হবে 6, আর সাইন থিটা, থিটার মান হবে 60 ডিগ্রি। একটা ত্রিভুজের মান কিন্তু এটা হবে, একটা ত্রিভুজের মান বসে দিলে 9√3 হবে, কিন্তু আমি তো জানি মোট 6টা ত্রিভুজ হবে, তাহলে 6 দিয়ে গুণ দিবেন, 6 নং 54√3 চলে আসবে। আপনি যদি এই সূত্র প্রয়োগ করেন, এই ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এতটুকু, তাহলে মনে করুন এখানে 6√3 আসবে বা 9√3 আসবে, 9√3 আসবে। আমি 9কে 6 দিয়ে গুণ করবো কেন? কারণ এখানে ষড়ভুজের কথা বলা হয়েছে। আমি 6 দিয়ে গুণ করলে 6 নং 54 চলে আসবে। এন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি, n-2 ভাগ হচ্ছে n। এটা কিভাবে হতে পারে? ধরেন ষড়ভুজ, তাহলে 6 - 2 ভাগ হচ্ছে 6, পঞ্চভুজ 5 - 2 ভাগ হচ্ছে 5, সপ্তভুজ 7 - 2 ভাগ হচ্ছে 7, এভাবে আসবে। একটি সপ্তভুজের শীর্ষকোণের পরিমাণ কত? এইমাত্র যে সূত্রটা প্রয়োগ করলেন সেই সূত্র প্রয়োগ করে দেন, দেখবেন চলে আসবে 128.6 এত। এরপর দেখতে পাচ্ছি একটি বৃত্তের ব্যাস, ব্যাস নিয়ে কোনো ম্যাথ আমরা করি না, আমরা করি ব্যাসার্ধ নিয়ে। তাহলে বৃত্তের ব্যাস 24 সেন্টিমিটারকে ব্যাসার্ধ করলে 12 সেন্টিমিটার। এর পরিধি 2 পাই আর প্রয়োগ করে দেবেন, ডিরেক্ট আনসার চলে আসবে 2 পাই আর। একটি বৃত্তের ব্যাস, আবারও ব্যাস বলেছে, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, আর এর মান হবে 4,
একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তাংশের ক্ষেত্রফল কত? বৃত্তাংশের সূত্রটা প্রয়োগ করে দিবেন, চলে আসবে। আপনি দেখবেন 16.3-এর 4 থেকে 5 নাম্বারের মধ্যে এই অঙ্কটা সেম টু সেম দেয়া আছে। 16.3-এর 4 বা 5 নাম্বারের মধ্যে সেম টু সেম আপনি অঙ্কটা পেয়ে যাবেন। আবার দেখেন, একটি চাকা 720 মিটার পথ যেতে 18 বার ঘুরে। একবার ঘুরে মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, একবার ঘুরে কিন্তু, তার মানে 2πr। 2πr মানে বৃত্তের পরিধি, একবার ঘোরা মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করা। তাহলে 18 গুণ 2πr সমান 720 মিটার পথ আপনি যাবেন। দেখবেন খুব ইজিলি বের করে ফেলুন, উত্তর হবে কত? 40। হয়ে গেল কিন্তু আমাদের পরিমিতি অংশ, খুবই সুন্দরভাবে পরিমিতির অংশটা আপনাদের হয়ে গেল, আমি এটা বিশ্বাস করি। আপনারা যদি পরিমিতির এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যান তাহলে পরিমিতি নিয়ে আপনার কোনো টেনশন নাই। এবার আসেন পরিসংখ্যান থেকে আমাদের দুটি এমসিকিউ আমরা পাবো। 15, 17, 24, 21, 16, 17, 23, 18, 20, 22। মধ্যক কত? মধ্যক বের করতে বললে মিডিয়ান বের করতে বললে সব সময় আপনাকে ছোট থেকে বড় সাজাতে হবে, মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তাহলে এলোমেলো যে সংখ্যাগুলো আছে এটাকে সাজিয়ে নেবেন, সাজিয়ে নিয়ে যদি জোড় সংখ্যা হয় তাহলে সমান সমান অংশ এই পাশটাও বাদ দিয়ে দিব, সমান সমান অংশ এই পাশটা অংশ বাদ দিয়ে দিব। মাঝখানে দুটি, দেখেন মাঝখানে দুটি সংখ্যা আমাদের বেঁচে গেছে, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 18 যোগ হচ্ছে 20 ভাগ হচ্ছে 2, খুব ইজিলি আমাদের আনসারটা চলে আসবে 19। আর বিজোড় হলে 2 পাশে সমান সমান বাদ, মাঝখানে একটা অ্যান্সার চলে আসবে। আবার এটাও করতে পারেন, মোট কতগুলো সংখ্যা, ধরেন মোট সংখ্যা হচ্ছে 10টি, মোট সংখ্যা হচ্ছে 10টি, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 2 পাশ থেকে 5টা বাদ দিয়ে দিব, দেখবে মাঝখানে আমাদের অ্যান্সার প্লাস। মাঝখানের দুটি যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, এটাই সহজ নিয়ম। কোনো শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত? 37 এবং মধ্যমান 34। ওই শ্রেণীর নিম্ন সীমা কত? নিম্ন সীমা উচ্চ সীমা যদি আমরা কখনো বের করতে চাই সেই সূত্রটা কোনটা? মধ্যমানের সূত্র কি? উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। মধ্যমান শ্রেণীর মধ্যমানের সূত্র কিন্তু এটাই। শ্রেণীর মধ্যমান বা নিম্ন সীমা, মধ্যমানটা আপনি কীভাবে বের করেন? মধ্যমান বলতে মধ্যবিন্দু, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। উচ্চ সীমার মান 37 যোগ নিম্ন সীমার মান নাই, সমান হবে কত? 34। আর গুণ করে মানটা বের করে ফেলবেন, অ্যান্সার হবে কত? ক। আচ্ছা, এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে, কোনো উপাত্তের সংখ্যা n বিজোড় হলে n+1 ভাগ হচ্ছে 2। n+1 ভাগ হচ্ছে 2, এটা হলো বিজোড় হলে। আর জোড় হলে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদের যোগফল ভাগ হচ্ছে 2। n/2 প্লাস n/2 প্লাস 1 ভাগ হচ্ছে 2, এইটা হবে জোড় হলে। কেন্দ্রীয় প্রবণতা, গড়, মধ্যক, প্রচুরক 3টা হবে। কেন্দ্রীয় প্রবণতা, গড়, মধ্যক, প্রচুরক হবে, আয়তল হয়ে কিন্তু না। কেন্দ্রীয় প্রবণতা, গড়, মধ্যক, প্রচুরক। হ্যাঁ, পরের এমসিকিউটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বিষয়গুলো একটু বুঝে নেবেন, এখানে ব্যাখ্যা করে দেয়া আছে। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক, কখনোই দশমিকে হবে না। পাখির সংখ্যা, আমি 2.5টা পাখি দেখেছি, আমি 2.5টি পাখি দেখেছি, হবে না। জনসংখ্যার ক্ষেত্রেও তাই, পরীক্ষার নম্বরের ক্ষেত্রেও তাই, পুকুরের মাছ, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আচ্ছা, পরীক্ষার নম্বর নিয়ে কথাটা অনেকে থাকতে পারে। পরীক্ষার নম্বর এখন আর দশমিকে দেয়া হয় না। ধরুন আপনি টোটাল নাম্বার পেয়েছেন কত? 75.5, কিন্তু আপনাকে 76 দেওয়া হবে, না হলে 75 দেওয়া হবে। কখনোই 75.5 কাউন্টেবল এখন হবে না, এখন হয় না। মানে দশমিকের পরীক্ষার নম্বরটা এখন পূর্ণ নাম্বারে দিতে হবে, 37, 38 এভাবে পূর্ণ নম্বরে দিতে হবে। কিন্তু জিপিএটা কিন্তু অবিচ্ছিন্ন চলক। জিপিএ কেন? কারণ আমরা 2.4 পেয়ে থাকি, বা 4.5, 5.6 পেয়ে থাকি, বা 5.6 কেন বলতেছি, মানে 4.6 পেয়ে থাকি, 4.9 পেয়ে থাকি। এই যে পয়েন্টটা আসে জিপিএ, মানে জিপিএটা কিন্তু অবিচ্ছিন্ন, পরীক্ষার নম্বরটা কিন্তু অবিচ্ছিন্ন না। আই থিঙ্ক ক্লিয়ার আপনাদের। ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, প্রচুরক নির্ণয় করার জন্য কোনো সারণী বা কোনো কিছুরই প্রয়োজন নেই। দ্যাটস আমাদের অ্যান্সার, মধ্যক আর হচ্ছে অজীব রেখা বা অজীব কার্ভ। আমরা একটা দেখতে পাচ্ছি হচ্ছে সারণী, গণসংখ্যা সারণী, ফ্রিকোয়েন্সি।
মধ্যক শ্রেণীর উচ্চ সীমা নিচের কোনটি? মধ্যক শ্রেণী জানতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? যদি আপনি বের করতে চান তাহলে প্রথমে আপনি এই গণসংখ্যা সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। গণসংখ্যা সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। গণসংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখলাম আসলো, কথার কথা আসলো হচ্ছে ধরেন 20। তাহলে প্রথম দুটি যোগ করলে 20 হয় না, 3 নাম্বারটা যোগ করলে 20 হয়। তার মানে 41 থেকে 50 এটাই হবে আমার হচ্ছে মধ্যক শ্রেণী। 41 থেকে 50 এটাই হবে মধ্যক শ্রেণী। আমি নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আপনি ক্যালকুলেটরের সাহায্যে সবগুলো গণসংখ্যা যোগ করবেন। যোগ করে যে সংখ্যাটা আসবে তাকে 2 দিয়ে ভাগ দিবেন। n/2টা আগে বের করবেন। n/2 বের করে দেখলেন আসলো 30। কথার কথা ধরলাম 30 আসলো। তাহলে প্রথমটা 6, পরেরটা 10, যোগ করলে 30 হয় না। আর একটা যোগ করলাম তখনও 30 হচ্ছে না, আর একটা যোগ করে 30 হচ্ছে। তার মানে তখন হবে 51 থেকে 60। এটা কিন্তু কথার কথা বলতেছি। তাহলে এইভাবে করে আপনি বের করুন কোনটা আসলে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর 41 থেকে 50 যদি হয় তাহলে 41 হচ্ছে ছোট মান, এটাকে বলা হয় নিম্ন সীমা বা নিম্নমান। আর 41 থেকে 50-এর মধ্যে 50 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এটাকে বলা হয় উচ্চ মান বা উচ্চ সীমা। প্রদত্ত উপাত্তের প্রচুরক কোনটি? প্রচুরকের সূত্র আমার মনে হয় আপনারা সবাই জানেন, L প্লাস, আবারও বলছি L প্লাস F1 ভাগ হচ্ছে F1 প্লাস F2 গুণ হচ্ছে H। F1 এবং F2 এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 15। তাহলে এই 51 থেকে 60 হচ্ছে আমার কাছে প্রচুরক শ্রেণী। তাহলে 15 থেকে যদি 12 আগেরটা বিয়োগ করি F1 বের হবে, আর 15 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে F2 বের হবে। আর H হবে শ্রেণী ব্যাপ্তি, 21 থেকে 30 পর্যন্ত কত? 10 হবে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা দেওয়া আছে, উপরের গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে FM মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে আমরা বলি হচ্ছে FM। মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে আমরা বলি FM। 6 যোগ 7 যোগ 10 যোগ 8 যোগ 5 আমরা প্রথমে এই গণসংখ্যা সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করব। গণসংখ্যা সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করব। যা আসবে সেই সংখ্যাটা কয়টা ঘর যোগ করলে বের হয় সেটা আমাদের হবে মধ্যক শ্রেণী। ধরে নিলাম মধ্যক শ্রেণী আমার হবে এখানে 16 থেকে 20। তাহলে 16 থেকে 20-এর নিচে দেখতে পাচ্ছি গণসংখ্যা হচ্ছে 10, তাহলে এই 10ই হচ্ছে আমার কাছে FM। আর FC কোনটা? এই মধ্যক শ্রেণীর আগের দুটো শ্রেণীর বা আগের যে কয়টা শ্রেণী থাকবে সবগুলা শ্রেণীর গণসংখ্যার যোগফল হবে FC। মধ্যক শ্রেণীর আগের যতগুলো গণসংখ্যা থাকবে সবগুলোর যোগফল হবে FC। মধ্যক শ্রেণীর আগে যতগুলো শ্রেণী থাকবে সবগুলো শ্রেণীর গণসংখ্যার যোগফল হবে FC। এখন F1 এবং F2 আমি আগেই বলে দিয়েছি। আমাদের 29 নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছি প্রদত্ত উপাত্তের মধ্যক কোনটি? আমরা সবগুলো গণসংখ্যা যোগ করলাম, যেহেতু বিজোড় আসছে তাহলে n+1 ভাগ হচ্ছে 2 এতম পদ। আমরা দেখতে পেলাম এখানে 130 এইটা আসে। এরপরে দেখতে পাচ্ছি এখানে আমরা U2 আসলে ধাপ বিচ্যুতি 2 বোঝাচ্ছে। ধাপ বিচ্যুতি আমরা যে বিচ্যুতি বের করি, অর্থাৎ আমরা যখন গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করি সেই ক্ষেত্রে ধাপ বিচ্যুতির 2 নাম্বার ঘর -2, x2 হচ্ছে তাহলে 12, h হচ্ছে 4 হলে অনুমিত গড় a সমান কত? ধাপ বিচ্যুতির সূত্রটা পাশে আমি দিয়েছি। UI বলতে U1 থেকে আমরা ধরবো, এখানে I বলতে 1 2 3 এটাকে বোঝায়। তাহলে xi - a ভাগ হচ্ছে h। তাহলে UI পরিবর্তে যদি 1 কল্পনা করেন তাহলে 1 2 3 যা ধরবেন সেটাই আসবে। তাহলে U2 এর মান x2 a - h, আর গুণ করে মানটা বসিয়ে দেন, দেখেন আপনি মানটা বের করতে পারবেন। তাহলে এই হচ্ছে আমার 130টি। ইতিমধ্যে দেখেন টোটাল ভিডিওটা 20 মিনিট হয়ে গেছে, মাত্র 23টা MCQ আপনাদের এক্সপ্লেনেশন করতে গিয়ে দেখলে আমাদের 20 মিনিট অলরেডি চলে গিয়েছে। অনেকের হয়তো এখনও ধৈর্য নেই দেখার, ব্যাপারটা এরকম হয়ে যায়। এই জন্য পার্ট বাই পার্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে আগের পার্টগুলো খুব দ্রুতই দেখতে পারেন, আমি প্রথম কমেন্টে লিঙ্কগুলো দিয়ে রাখলাম। ভিডিওগুলো কেমন
হচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, লাইক করতে পারেন। ইতিমধ্যে আমার বহুত শিক্ষার্থী হয়ে গেছে রেগুলার, যারা রেগুলার আমার ভিডিও দেখতেছেন, রেগুলার কমেন্টস করতেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ফ্রেন্ডের সাথে আপনি এগুলো শেয়ার করতে পারেন। আপনাদের টেস্ট পরীক্ষা আশা করি ম্যাথমেটিক্স নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।